ড্রিমস অ্যাভিনিউ। শীতের হাওয়ায় লাগলো কাপন, লাগলো নাচন কার মনে? আপনার মনে, আমার মনে, নিশ্চয়ই সবার মনে কাপড় লেগেছে শীতের জন্য। লাগাটাই স্বাভাবিক, কারণ গত সপ্তাহটা এবং গত কয়েকদিন ধরে বেশ শৈত্যপ্রবাহ চলছে সারা দেশ জুড়ে এবং প্রচন্ড ঠান্ডা ছিল। অবশ্য আজকে হয়তো একটু বেশি ছিল, কিন্তু শীতের প্রকোপটাতে নিশ্চয়ই, আমি জানি না, অনেকেই বলতে শুনি শীত খুব ভালো লাগে, শীতের যত বেশি শীত তত বেশি নাকি মজা। আমি অবশ্য এরকম মতধারায় বিশ্বাসী না। আমি একটু শীতে বেশি কাবু হয়ে যাই, আমি বিপর্যস্ত শীতে, অনেকেই হয়তো আরো ছিলেন। সেটা যাই হোক না কেন, আপনি উপভোগ করুন আর নাই করুন, অন্তত এই 3 ঘন্টা উপভোগ করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। কারণ সময় হয়ে গেছে ড্রিমস অ্যাভিনিউতে এসে স্বপ্ন সড়কে, বা সেই ড্রিমস অ্যাভিনিউতে এসে স্বপ্ন সারথি হওয়ার এবং স্বপ্ন শিকারীর সাথে স্বপ্নগুলো বিনিময় এবং ভাগাভাগি করে নেওয়ার। কারণ শুরু হয়ে গেছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM, শনিবার রাতের বিশেষ আয়োজন। আপনার নির্ঘুম বন্ধু ইরাজ আপনাকে আরেকবার সঙ্গ দেওয়ার জন্য এক সপ্তাহ পরে আবার হটসিট এই মুহূর্তে রেডিও আমারে। সময় এক্স্যাক্টলি 11টা, এবং সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতেই। আশা করছি ভালো একটা রাত আজকেও কাটবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কিছুক্ষণ আগেও, মাত্র 10 মিনিট আগেও আমি খুব কাছাকাছি একটা দোকানে বসে কাচ্চি বিরিয়ানি খাচ্ছিলাম। তো কাচ্চি খাচ্ছি এবং একই সাথে দেখলাম ওই কাচ্চি বিরিয়ানির দোকানটাতে মনিটরে খুব ঢিসুম একটা সিনেমা হচ্ছে, ইন্ডিয়ার সিনেমা। তো ইন্ডিয়ার সিনেমা যেরকম হয় আর কি, ব্যাপক ঢিসুম এবং চরম সাসপেন্স, মেলোড্রামা, নাটকীয়তায় ভরপুর, মানে একেবারে টিভির মনিটর ছাপিয়ে যাচ্ছে আবেগে এবং অ্যাকশনে, এরকম একটা বিশাল অবস্থা। এবং শুধু আমি আশপাশে ঘাট ঘুরে দেখলাম, আমি একা না, সবাই ব্যাপক উত্তেজনা সহকারে খাওয়া বাদ দিয়ে হা করে ঢিসুম অ্যাকশন এবং নায়ক নায়িকার ব্যাপক সেন্টিমেন্টাল মেলোড্রামা পূর্ণ একেবারে রোম্যান্স দেখছে, এবং নায়ক নায়িকা একসাথে ক্লাসে পড়ে, এবং হঠাৎ করে বিশাল এক নাটকীয় কাণ্ড করে নায়িকার মন জয় করে নিল নায়ক, এবং দুজনে হঠাৎ করে এই দেখলাম তারা ছাদে বসে কথা বলছে। পরের দৃশ্য দেখলাম থাইল্যান্ডের সমুদ্র সৈকতে বসে তারা ব্যাপক ঢিসুম মারামারি না, নাচানাচি করছে। তো সেরকম একটা নাটকীয় সিনেমা। তো আমি ওটা দেখতে ভাবছিলাম যে না, আজকেও তাহলে আমি একটু ডিফারেন্ট কিছু করি। অতি নাটকীয় ওরকম ইন্ডিয়ান সিনেমার মতো অতি নাটকীয় আমি হতে পারবো না, তবে আমি অল্প কিছু ডিফারেন্ট কিছু একটা করার চেষ্টা করবো। তখনই সিদ্ধান্ত নিলাম, যেই ভাবা সেই কাজ। সেই সিদ্ধান্তটা হলো এরকম, আমি তো আগেই বলেছি আমার সব সিদ্ধান্ত শোয়ের 5 মিনিট আগে মাথায় আসে। সেটা হচ্ছে যে আজকে একটু ডিফারেন্ট কিছু, স্পেশাল কিছু হলে কিন্তু মন্দ হয় না। সো আজকে যেটা করবো সেটা হচ্ছে, আমি এটার নাম দিয়েছি বিপ্রতীপ। তো ড্রিমস অ্যাভিনিউ আজকে একটা বিপ্রতীপ শো হবে। বিপ্রতীপ মানে হচ্ছে এরকম, আসলে বিপরীতমুখী কিছু একটা হবে। মানে এই হয়তো আপনি দেখলেন উত্তর, পরেই দেখবেন দক্ষিণ, এই হয়তো দেখবেন গরম, পরেই হচ্ছে ঠান্ডা। আরেকটু সহজ করে বলি, সেটা হচ্ছে যে আমি একটা জিনিস চিন্তা করলাম যে 12-13 জন আর্টিস্ট আমি আজকে চুজ করবো, 12টা ব্যান্ড বা সোলো আর্টিস্ট, এরকম 12-13 জন। তাদের একেবারে খুব সফট হতে পারে, খুব বিষাদগ্রস্ত, খুব মেলোডিয়াস, খুব সফট সুদিং, এবং একটু হয়তো দুঃখ জায়গা নিয়ে একটা গান প্লে করবো। আবার পরের গানটাই ঠিক তীব্র রকিং বা থ্র্যাশিং, স্প্ল্যাশিং একটা নাম্বার, খুব হাই স্পিডি এবং একদম রিচার্জিং একটা নাম্বার। এবং একই আর্টিস্টের কত ভ্যারিয়েশন হতে পারে, এটা অবশ্যই আমি মনে করি একজন আর্টিস্টের একটা পজিটিভ সাইড, যে একই সাথে তিনি অনেক ধরনের গান করতে পারেন, একদম খুব সফট টোনেও যেতে পারছেন, আবার খুব হার্ড রকিং টোনেও যেতে পারছেন। অফকোর্স ইটস এ কোয়ালিটি অ্যান্ড উই মাস্ট অ্যাডপ্ট দ্যাট অ্যান্ড উই মাস্ট অ্যাপ্রিশিয়েট দ্যাট অ্যান্ড উই মাস্ট রেকগনাইজ দ্যাট। সো সেই কাজটাই আজকে আমি করবো। সো এরকম আর্টিস্টের খুব সফট একটা গান শুনি, আবার খুব থ্র্যাশিং একটা গান শুনবেন সাথে সাথে আপনি। তো এটা হচ্ছে আমার আজকের কনসেপ্ট, ভালো না লাগলে মূল্য ফেরত। আর প্রথম যে আর্টিস্ট আমি চুজ করেছি এই কাজটা করার জন্য, তিনি হচ্ছেন, তারা হচ্ছে ব্ল্যাক। এই ব্যান্ডটা আমার বেশ পছন্দের একটা ব্যান্ড বাংলাদেশের, এবং আমি খুব দুঃখ পেয়েছিলাম যখন এই ব্যান্ড আসলে ছিন্ন ভিন্ন হয়ে গেল, বিভিন্ন রকম লাইন আপ চেঞ্জ হলো, এবং আসলে বাট একটা সময় ব্ল্যাক ছিল আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ব্যান্ডস। এবং আমার অনেক ইউনিভার্সিটি লাইফের আসলে অনেক দুপুরবেলা কেটেছে, অলস দুপুরবেলা কেটেছে আমার ব্ল্যাকের গান শুনতে। সো আমি প্রথম সফট গান হিসেবে ব্ল্যাকের যে গানটা প্লে করবো, এই গানটা হচ্ছে তাদের একদম প্রথম যেটা অ্যালবাম ছিল, আমার পৃথিবী, যেটা 2002-এর শেষ দিকে বেরিয়েছিল, অনেক দিন আগে, প্রায় 12 বছর আগে। আর সেখান থেকে একটা গান, অতটা আলোচিত বা পরিচিত গান না, সেই গানটার নাম হচ্ছে মিথ্যা। এই গানটা প্লে করছি আমি, এবং এলিটা আছেন গেস্ট ভোকাল হিসেবে ব্ল্যাকের সাথে। সো এনজয় দ্য সং। আর এই কনসেপ্ট নিয়ে কাদের এরকম বিপরীতমুখী বিপ্রতীপ গান আপনি শুনতে চান, সেগুলো তো আমাকে লিখবেনই। একই সাথে আপনার মনের যে কোনো অবস্থা, সবকিছুই, আপনার স্বপ্ন, কল্পনা, বাস্তব, পরাবাস্তব, সবকিছুই আমাকে জানান। প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, আপনার অর্থাৎ মোবাইলের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখে তারপরে যা খুশি তাই লিখে পাঠিয়ে দিন। 23 কিন্তু আর নেই, এখন কিন্তু নতুন নাম্বারটা হচ্ছে 6969। সো আবারও বলি, হয়তো অনেকে আগের নম্বরে ভুল করতে পারেন, 6969 6969, এটা হচ্ছে নতুন নম্বর। এই নম্বরে SMS করুন প্লিজ, পাঠিয়ে দিন ঝটপট এক্ষুনি। সময় হলো এখন আমার মুখ
সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সবাইকে আরেকবার স্বাগত এবং শুভেচ্ছা। শুনছিলাম আজকে একটা ডিফারেন্ট কিছু আজকেও করছি, সেটা হচ্ছে যে ড্রিমস অ্যাভিনিউ স্পেশাল শো হুইচ নেম ইজ বিপ্রদীপ। এখানে আমরা একই আর্টিস্টের বিপরীতার্থক দুটো গান শুনবো আমরা, এবং 10-12 জন 12-13 জন হয়তো আমরা ব্যান্ড এবং সোলো আর্টিস্টকে চুজ করতে পারবো বাংলা ইংরেজি মিলিয়ে, এবং সেখানে আমরা তার একই সাথে একেবারে খুবই সফট সুদিং এবং টাচিং, খুব হৃদয়ে ছুঁয়ে যাওয়া খুব নরম গানও শুনবো আমরা, খুব প্যাশনেট, আবার একই সাথে খুব হেড ব্যাঙ্গিং নাম্বারস লাইক রকিং, হার্ড রকিং, মেটাল, অল্টারনেটিভ, থ্র্যাশ, যে কোনো এই ধরনের গানও আমরা পরপর শুনবো। এটা এক অর্থে তার তিনি কতটা মানে একই শিল্পের মধ্যে কতটা ভ্যারিয়েশন আছে, কত ভার্সেটালিটি তার মধ্যে আছে, এটা যেমন শো করবে, একসাথে আমরা একটা ডিফারেন্ট টেস্টও হয়তো পাবো, এরকম একটা চিন্তাভাবনা থেকে এটা করছি। আমি জানি না কেমন লাগবে। এবং প্রথমটা আমরা শুনেই ফেললাম, ব্ল্যাকের নরম হিসেবে ছিল মিথ্যা গানটা, এবং গরম হিসেবে ছিল, এটাকে নরম গরম শো বলা যায় কিন্তু এক অর্থে, গরম হিসেবে ছিল ব্লুজ অ্যান্ড রোদ গানটা, প্রজন্ম নামের একটা মিক্সড অ্যালবামে ছিল গানটা। সো কিছু SMS পড়াশোনা আমাকে তাহমিনা জানিয়েছেন তেজগাঁ থেকে FM লাইব্রেরি সেগমেন্টের কথা, সামনে বইমেলা, এবং আমি অবশ্যই ফেব্রুয়ারি থেকে আবার নিয়মিতভাবে যে অবশ্যই ইনশাআল্লাহ আমি FM লাইব্রেরি সেগমেন্টে ফিরে যাবো, যেহেতু বইমেলার মাস আসছে, এরপরে তো কোনো কথাই হতে পারে না, তাই না? আসিফ হাসান আমাকে জানিয়েছেন ঢাকা থেকে, সেটা হচ্ছে যে গত সপ্তাহ এবং এই সপ্তাহ সব কিছু মিলে সময়টা কেমন কাটছে, অবশ্যই চমৎকার। অ্যান্ড অল ক্রেডিট গোজ টু মাই বিলভড অ্যান্ড গ্রেট ফ্রেন্ডস, এবং আমার আসলে সময়টা ভালো করার জন্য আমার নিজের কোনো অবদান নেই, তাদের অবদান পুরোটা, তাদের না পেলে জীবনটা অনেক বেশি ফাঁকা হয়ে যেত। আই এম অলওয়েজ গ্রেটফুল টু দেম। প্রতীক আমাকে জানিয়েছেন অর্থহীনের গান এরকম একটা কনসেপ্টে থাকা উচিত, কারণ তাদের অনেক নরম গানের পাশাপাশি অনেক গরম গানও আছে, এটা হচ্ছে তার কথা। অ্যান্ড আই অ্যাগ্রি উইথ ইউ, এবং আজকে আমার অলরেডি মাথায় ছিল অর্থহীনের আমি এরকম একটা এপিসোড হবে, এবং অর্থহীন এমন একটা ব্যান্ড যারা অনেক ভ্যারিয়েশনে বিশ্বাসী, এবং এক একটা গান এক এক রকম, এরকম বেশ কিছু আর্টিস্ট আছেন যারা আসলে প্রচুর ভ্যারিয়েশন তাদের গানের মধ্যে আছে, এবং দেখা যাচ্ছে তারা রক গান করছেন, তারা খুব থ্র্যাশ করছেন, আবার তারা একই সাথে খুব মেলোডিয়াস গান করছেন, এবং দেখা যাচ্ছে যে আবার জ্যাজ, ব্লুজ, এগুলো নিয়ে বিভিন্ন জনরা নিয়ে কাজ করছেন। সো এরকম ভ্যারিয়েশন যাদের মধ্যে অনেক বেশি, তাদেরকে হয়তো তুলে ধরার চেষ্টা করবো আজকে। এবং আজকে তো যদি আপনার ভালো লাগে, সামনে তো এরকম আরও করার চেষ্টা করবো বিপ্রদীপ শো। আর অনেক SMS পাঠিয়েছেন। রাশেদ আমাকে জানিয়েছেন মেঘনার চোরে ঘোরাঘুরির কথা ভালো লাগে, বন্ধুটা সবসময় ঘোরে, দ্যাট শুড বি দ্য মোটো অফ এভরিওয়ান। পরিস্বপ্ন তাহমিনা নীলা গুলশান থেকে জানিয়েছেন সবাইকে SMS পাঠানোর জন্য ধন্যবাদ। আর অনেক SMS আছে, আপাতত আমি পরের আর্টিস্টে চলে যাই। সো ড্রিমস অ্যাভিনিউ বিপ্রদীপ শোতে আজকে এখন আমরা যে আর্টিস্টকে চুজ করেছি আমি, তার গানও কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে বলে আমার বিশ্বাস। হি ইজ দ্য গ্রেট লেজেন্ডারি ব্রায়ান অ্যাডামস। সো কতটা ভ্যারিয়েশন আছে বা এটা নিশ্চয়ই আমার থেকে আপনারা আরো ভালো জানেন, নিশ্চয়ই আপনাদের অনেক ফ্যান আছেন ব্রায়ান অ্যাডামসের। সো তার একটা নরম একটা গরম আমরা দুটো গান শুনবো পরপর, একটু পরে ফিরছি। আপনি জানাতে পারেন যে কার নরম গরম পরপর দুটো গান আপনারা শুনতে চান এই বিপ্রদীপ কনসেপ্টে, এবং একই সাথে আপনার নিজের যেটা একান্ত ব্যক্তিগত কথা যেগুলো, সেগুলো জানাতে পারেন। প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আমি দেও ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু সোলমেট আর আলটিমেট রেডিও মিটিড আজকে। আর মধ্যরাতের আগন্তুক হয়ে আপনার সাথে আছি রাত 2টো পর্যন্ত, এবং রাত 11টা থেকে আপনাকে সঙ্গ দিচ্ছি। সাথে থাকুন, আশা করছি এই হিমেল রাতে একটা উষ্ণতার পরশে ভরা রাত আপনার অন্তত কাটবে। এবং একটা ডিফারেন্ট কিছু আজকেও করছি, সেটা হচ্ছে যে বিপ্রদীপ যার নাম দিয়েছি, একই শিল্পীর দুটো একেবারেই ভিন্ন ধর্মী, একেবারেই অপোজিট মেরুতে অবস্থান করা, উত্তর মেরুতে একটা, দক্ষিণ মেরুতে একটা, এরকম দুটো গান আমরা একসাথে শুনছি। এবং এটা একই সাথে এক ধরনের স্বীকৃতি যে তার গান অনেক ভ্যারিয়েশন আছে, অনেক ভার্সেটাইল সেই শিল্পী বা সেই ব্যান্ড, এবং সেটা আমরা একই সাথে যেমন সেটার প্রতি আমরা ট্রিবিউট যেমন আমরা জানাচ্ছি, একই সাথে একটা ডিফারেন্ট কিছু একেবারে বিপরীতার্থক ভিন্নমুখী একসাথে দুজন পেয়ে যাচ্ছেন আপনি। ফর এক্সাম্পল, আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার মাঝে মাঝে খুব ঝগড়া হয়, মাঝে মাঝে খুব দুষ্টু মিষ্টি সময় কাটে, ইটস সামথিং লাইক দ্যাট। মানে মাঝে মাঝে মনে হয় যে তাকে ছাড়া একটা মুহূর্ত কাটানো সম্ভব না, আবার মাঝে মাঝে আপনার মনে হতে পারে যে মানে যেদিকে দু চোখ যায় পালিয়ে যায়। সো ইটস মেবি লাইক দ্যাট, লাইফ ইজ ফুল অফ কনফ্লিক্টস, ইউনো। এবং আমার কাছে মনে হয় যে জীবনটা যে গত সপ্তাহের এপিসোডে নাম ছিল দ্বন্দ্ব মধুর, জীবন আসলে দ্বন্দ্ব সংকুল। এই আপনার মনে হবে ডানে যায়, এই বামে যায়, আসলে সম্পূর্ণ দুই দিকে হয়তো দুরকম। এই হয়তো আকাশ মেঘলা, এই হয়তো আকাশ এক প্রচন্ড রোদে এবং খটখটে কাঠফাটা রোদের একটা দিন, আবার একটু পরে ঝুম বৃষ্টি নামলো। সো জীবনে প্রচুর ভ্যারিয়েশন আছে আমাদের সবার জীবনে। যার মানুষ জীবনে সবচেয়ে ভ্যারিয়েশন কম, তার জীবনও দেখবেন অনেক ভ্যারিয়েশন। আসলে জীবনটা সবসময় বৈচিত্র্যে ভরা, ভ্যারিয়েশনে ভরা, এবং সবসময় আসলে
বিপরীতমুখী অনেক কিছুতে ভরা। এই আপনার মনে হচ্ছে জব লাইফে আরো সিরিয়াস হতে হবে, খুব ভালো কাজ করতে হবে, অফিসে বসদের মন জয় করতে হবে, অফিসের বেস্ট অফিসার হতে হবে। ঠিক পরের দিনই মনে হবে তুই সব ছেড়ে ছুড়ে চলে যায় দূরে কোথাও, সমুদ্রের পাড়ে গিয়ে একটু দুদণ্ড কাটাই, বা যেদিকে দুচোখ যায় ব্যাকপ্যাক একটা কাঁধে ঝুলিয়ে একটা বাসে উঠে জানি না কোথায় যাবে সেটা চলে যায়, সেখানে বোহেমিয়ান হয়ে যেতে ইচ্ছে করে, সব কাজ কোজ সব ডিসিপ্লিন সব কিছু ছেড়ে ছুড়ে। এই আপনার মনে হচ্ছে, যেটা আমার এখন যেটা বলবো সেটা আমার খুব বেশি হতো। প্রত্যেকটা পরীক্ষা হলে যখন মানে দেখতাম একটা প্রশ্নের অ্যান্সারও পারি না এবং সবাই খুব আজান দিয়ে লিখে যাচ্ছে আর আমি কিছুই পারি না, উদাস হয়ে শুধু অন্যদিকে দেখছি, তখন খুব শপথ নিতাম দিস ইজ দ্য লাস্ট টাইম। এর পরের পরীক্ষাতে মানে আমি পরের সেমিস্টারে এমন প্রিপারেশন নিব, এমন পড়াশোনা করবো, মানুষ দেখবে যে আমার কি প্রতিভা আছে, কি আমি কি একটা জিনিস, এটা সবাইকে দেখাতে হবে। এরকম একটা ব্যাপক চেতনা কাজ করতো। ওই পরীক্ষার হলে বসে ধরা কিরকম একটা বিপ্লবী চেতনা মাথার মধ্যে কাজ করতো। ঠিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে সেটা একেবারে মাথা থেকে চিরদিনের জন্য, মানে চিরদিন না হলেও অন্তত এক সেমিস্টারের জন্য আবার চলে যেত, যে কিসের পড়াশোনা, কিসের কি আছে জীবনে। আবার পরীক্ষার হলে গিয়ে এরকম আবার বিপরীতার্থক একটা চিন্তা মাথায় চলে আসতো। সো এটা জাস্ট অল্প একটা এক্সাম্পল। আমাদের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আসলে একেবারে বিপরীতমুখী অনেক কিছুতে ভরা। এই আপনার কাছে মনে হচ্ছে যে আসলে খুব সফট গান শুনতে ইচ্ছে হচ্ছে, আপনি আবার দুপুরবেলা দিয়ে মনে হবে একটু রকিং কিছু হলে মন্দ হয় না। মাঝে মাঝে আপনার কাছে মনে হবে যে আসলে ধুর, মানে এই যে রিলেশন ফিলেশন হ্যান ত্যান এগুলো একটা পেইন, মানে এইগুলো না থাকলে কত ভালো হতো, কোনো টেনশন থাকতো না, কোনো কিছুই থাকতো না, শুধু আমি নিজের মতো করে আমার মতো করে একেবারে নিজের মতো করে নিজেকে সময় দিয়ে আমি থাকতে পারতাম। আবার সে আপনার হয়তো পরের দিন কোনো এক বৃষ্টিস্নাত বা জ্যোৎস্নাময় রাত্রিতে মনে হবে পাশে কেউ থাকলে মন্দ হতো না, জীবনটা বড় একা লাগছে। সো আসলে আমি যেটা বোঝাতে যাচ্ছি, জীবনে প্রচুর বিপরীতার্থক অনুভূতি কাজ করে মনের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এবং জীবনটা আসলে বিপরীতার্থক নানা রঙের খেলা, এই লাল এই নীল এই সাদা এই কালো। আর তাই আমাদের শোতেও তার একটু প্রভাব না হয় একদিন পড়ুক, কি আছে জীবনে, তাই না? সো দ্যাটস ওয়াই বিপ্রতীপ ড্রিমস অ্যাভিনিউ, যার ধারাবাহিকতায় আমরা প্রথমে ব্ল্যাকের দুটো গান শুনলাম, একটা নরম একটা গরম, এবং তারপর ছিল ব্রায়ান অ্যাডামসের গান। প্রথমটা ছিল খুব অনেক প্যাশনের একটা গান, সবার খুব পছন্দের, এবং সেটা হচ্ছে এভরিথিং আই ডু। এবং তারপরের গানটাও সবার পছন্দের, সেটা ছিল গরম, রকিং একটা নাম্বার, সামার অফ 69। নাও দেখা যাক যে আমার কোন বন্ধুরা আমাকে কি এসএমএস পাঠিয়েছেন। জিওয়ান আমার রেগুলার একজন ফ্রেন্ড, সো হাই জিওয়ান। সাবিহা জানিয়েছেন মনশ্রী থেকে, আরাফাতকে এবং কিছু কথা জানিয়েছেন, এবং মিশো আমাকে জানিয়েছেন যাত্রাবাড়ি থেকে যে তার কনসেপ্টটা তার কাছে বেশ বিপ্রতীপ কনসেপ্ট হচ্ছে, তার কাছে বেশ সপ্রতিভ মনে হয়েছে। হৃদিতা লিখেছেন মহাখালী থেকে, ইটস এ নাইস গিফট, থ্যাঙ্কস ফর ইট। স্মৃতি জানিয়েছেন আইডিয়াটা ভালো লেগেছে, এবং অর্থহীনকে অবশ্যই তিনি চান, অর্থহীনকে অনেকেই চাচ্ছেন এরকম একটা কনসেপ্টে। সুহেল জানিয়েছেন FM লাইব্রেরি মুভি দ্য উইক অনেক মিস করছেন, সামনে থেকে নিশ্চয়ই হবে ভাই, একটু ওয়েট করুন। এবং রাত্রি নিউ ফ্রেন্ড, ইউর মোস্ট ওয়েলকাম। সো ফ্রেন্ডস, আপনি আমাকে জানাতে পারেন কোন গানগুলো এই কনসেপ্টে শুনতে যাচ্ছেন, কাদের গান এই ভ্যারিয়েশনের বিপ্রতীপে ভরা শোতে, এবং একসাথে আপনার মনের কথা আমাকে জানান। প্রথমে আর লিখুন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরে। এবং এখন আমরা যে আর্টিস্টের গান শুনবো, আমার অত্যন্ত পছন্দের একজন আর্টিস্ট, এবং তার গানে প্রচুর ভ্যারিয়েশন, এবং তার শত্রুও বলতে বাধ্য হবেন যে এত ভ্যারিয়েশন খুব কম আর্টিস্টের গানই আছে। তিনি হচ্ছেন আমাদের অতি পরিচিত এবং প্রিয় আর কেউ না, অর্ণব। অর্ণবের অনেক ধরনের গান তিনি করে থাকেন, ক্লাসিক্যাল থেকে শুরু করে ফাঙ্কি, পাঙ্ক এবং মেলোডিয়াস, সুদিং, রবীন্দ্রসঙ্গীত, অনেক কিছু তিনি করেন। সো আমরা তার এবার দুটো বিপরীতার্থক গান শুনবো। প্রথমটা হচ্ছে হারিয়ে গিয়েছি, তার প্রথম অ্যালবামে ছিল এই গানটা, পরে অবশ্য আমরা একটা অন্য একটা কম্পোজিশন থেকে এটা নিয়েছে, এটা ডিফারেন্ট ভার্সন। হারিয়ে গিয়েছি পরে আমরা আরেকটা ডিফারেন্ট গান শুনবো। সো সাথে থাকুন, একটু পরেই ফিরছি। ফ্রেন্ডস, শুনছেন আজকে আরেকবার চলছে ড্রিমস অ্যাভিনিউ, শনিবার রাতের বিশেষ আয়োজন রেডিও আমার 88.4 FM এ। আপনি আছেন আমার সাথে 50 মিনিট ধরে প্রায়, এবং সাথে থাকার জন্য আরেকবার ধন্যবাদ। আর আজকে একটা ডিফারেন্ট কিছু আজকে হচ্ছে, এবং সেটা হচ্ছে বিপ্রতীপ নাম দিয়েছি আমি এটার, এবং একই আর্টিস্টের আমরা একদম বিপরীতার্থক দুটো গান শুনছি, কারণ ব্যাখ্যা প্রেক্ষাপট অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে ইতিমধ্যে হয়ে গেছে। অর্থাৎ আসলে কত বৈচিত্র্য থাকতে পারে একজন মিউজিশিয়ানের মধ্যে, এবং সম্পূর্ণ বিপরীতমুখী দুটো গান যে তিনি কত ভালোভাবে করতে পারেন। সফটটা হয়তো অনেক গ্রেট একটা গান, আবার রকিং গানটা হচ্ছে অনেক গ্রেট একটা গান। এটা তার শক্তিমত্তাকেই প্রদর্শন করে, এবং আমরা তার স্বীকৃতি এবং একটা ডিফারেন্ট কিছুর আশা আজকে এরকম একটা শো করছি। যেমন আজকে আমরা ব্ল্যাকের গান শুনলাম, মিথ্যা এবং ব্লুজ অ্যান্ড রোদ, একটাকে আমরা বলছি নরম গান আর এটাকে বলছি গরম গান। এবং তারপরে ছিল ব্রায়ান অ্যাডামসের এভরিথিং আই ডু, এবং তারপরে ছিল সামার অফ 69, তার সম্পূর্ণ দুরকম দুটো গান। তারপরে ছিল অর্ণবের হারিয়ে গিয়েছি, খুব বোহেমিয়ান একটা গান, আসলে খুব নিবিড় অনুভবের একটা গান। এবং তারপরে ছিল তার একটা এক্সপেরিমেন্টাল রকিং নাম্বার, যেটা নেমেসিসের দুজন তার সাথে ছিলেন এই ফেঞ্চারটাতে, জোহাদ এবং মাহের, সেই রাস্তায় গানটা। এবং এখন এই মুহূর্তে আমাকে শুনছেন, অবশ্য আমাকে বিপরীতার্থকভাবে শুনছেন না, আমি সেই আপনার চিরচেনা, আমি যেভাবে ছিলাম সেভাবেই আছি, আমি থাকবো, আমি পাল্টে যেতে চাই না। আপনি আমাকে যেভাবে পেয়েছেন সেভাবেই পাবেন আশা করছি।
আপনিও কিন্তু পাল্টাবেন না, সাথে থাকুন। তাহমিনা আমাকে জানিয়েছে তিনি মেটালিকাকে শুনতে চাচ্ছেন এরকম একটা কনসেপ্টে, সফট একটা গান তাদের, এবং আবার খুব তাদের যে টিপিক্যাল থ্র্যাশিং নাম্বারগুলো সেরকম একটা শুনতে চান। অরণ্যা জানিয়েছেন আমাকে শূন্যর একটা এরকম বিপরীতমুখী দুটো গান শুনলে খারাপ হয় না, এবং আমাকে মুগ্নি জানিয়েছেন যে 2-3 নাম্বারটা কি চেঞ্জ হয়ে গেছে। এটা সবার জন্য আরেকবার আমার মনে হয় বলে দেওয়া উচিত। সেটা হচ্ছে যে আগে আপনারা 2-3 নাম্বার SMS করতেন, কিন্তু আজকে এখন থেকে অবশ্যই 69696969 এই নাম্বারটাতে SMS করবেন। আগের নম্বরে যদি SMS করেন অবশ্যই সেটা আমি পাবো না। সো আরেকবার আমি SMS করার নিয়মটা বলি। প্রথমে অ্যাজ ইউজুয়াল রেডিও আমার শর্টেস্ট ভার্সন লিখবেন, আর স্পেস দিয়ে আপনার যেভাবে সবসময় লিখতেন নাম, ঠিকানা, তারপরে আপনার কথাটা হিসাবে লিখে পাঠাবেন। শুধু নাম্বারটা চেঞ্জ, এখন থেকে নাম্বারটা হচ্ছে 6969, উল্টো পাল্টা 69। সো মাথায় রাখবেন বিষয়টা, হ্যাঁ। এবং বহুদিনের অভ্যাসে বলে হয়তো ভুল হয়ে যেতে পারে, সো একটু কেয়ারফুল থাকাটা উচিত। আর মামুন আমাকে জানিয়েছে নয়াপল্টন থেকে এরকম কনসেপ্ট এলআরবি না হলে একদমই হয় না সেটা, এটা আমারও মনের কথা, একটু পরে আসছে, অপেক্ষা করুন। অনেক জানিয়েছেন যে ইউর কনসেপ্ট পারফেক্টলি গ্রোস উইথ দ্য সং ও অ্যান্ড এভরি টিয়ার ড্রপ ইজ আ ওয়াটারফল বাই কোল্ডপ্লের গান অবশ্যই অসাধারণ একটা ব্যান্ড, এবং আমার পছন্দের ব্যান্ডগুলোর একটা। এবং আমি খুব খুব খুশি হয়েছিলাম যে রিসেন্টলি গত বছর একটা সিনেমা আছে বয়হুড, যেটা এবছর সেরা ছবি হিসেবে অস্কার পেতে পারে, অস্কারের দৌড়ে খুব ভালো মতো এগিয়ে আছে, এবং সিনেমাটা অলরেডি 2বার আমি দেখে ফেলেছি। অসাধারণ একটা সিনেমা, এবং সেই গানটা শুরুতেই হচ্ছে কোল্ডপ্লে একটা গান দিয়ে সিনেমাটা শুরু হয়, মানে আমার সিনেমা শুরুতেই মনটা ভালো হয়ে গেছিল এটা শুনে। এবং যে গানটা আমি সবচেয়ে বেশি প্লে করি সেই গানটা ইয়েলো, দে আর অল ইয়েলো, এই গানটা দিয়ে সিনেমাটা শুরু হয় কোল্ডপ্লে। এবং সিনেমাটা অবশ্যই দেখা উচিত, এবং অসাধারণ একটা সিনেমা, এবং দারুণ দারুণ কিছু গান আছে সিনেমাটাতে। শুরুটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোল্ডপ্লের ইয়েলো গান দিয়ে যদি যে সিনেমা শুরু হয় সেই সিনেমা শেষ মানে কেমন হতে পারে সিনেমাটা। আর আমাকে জানিয়েছেন এরপরে তুহিন নামের একজন বন্ধু, সেটা হচ্ছে যে আর্টসেলের গান এরকম কনসেপ্টে থাকলে ভালো হয়, এবং মাইলসকে চান এরকম কনসেপ্টে আশিক ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে, সবার মনের আশায়, এবং আমার সাথে সবার বেশিরভাগেরই পছন্দ মিলে যাচ্ছে, এবং অর্থহীনের কথা অনেকবার আসছে, আরও আসছে, আমাকে পাঠিয়েছেন। সো আরও জানান, এবং আপনার নিজের মনের কথাও জানান। আপনার মনে যদি এরকম বিপ্রতীপ কোনো অনুভূতি থাকে এই মুহূর্তে, সেগুলো জানাতে পারেন অ্যাজ ইউজুয়াল 6969 নম্বরটাতে। সো নাও কামস ড্রিম থিয়েটার। এই ব্যান্ডটার ভ্যারিয়েশন নিয়ে আসলে আমার কিছু বলার নেই, মানে যদি আমরা আসলে মানে ভার্সেটাইল এগুলো, মানে কোন শিল্পী আছেন, কারা আছেন সবচেয়ে ভালো, এবং বৈচিত্র্য কাদের মধ্যে সবচেয়ে বেশি, ড্রিম থিয়েটার নিয়ে আসলে আমি কি বলবো, তাদের অনেক অ্যালবাম আছে শুধু ইনস্ট্রুমেন্টাল। মানে আমার কাছে মনে হয় এই ব্যান্ডটা যদি কোনো গান না গেয়ে যদি শুধু ইনস্ট্রুমেন্টাল করতো, তাহলে পৃথিবীর মধ্যে মানে সবচেয়ে রেকগনাইজড এবং লেজেন্ডারি একটা ব্যান্ড হিসেবেও থাকতো, যে শুধু ইনস্ট্রুমেন্টাল করি, কারণ তাদের ইনস্ট্রুমেন্টাল এত পারফেক্ট, এবং মানে সিম্পলি দে আর দ্য পারফেকশনিস্ট ব্যান্ড। মানে তাদের মিউজিক্যাল অ্যালবামগুলো যেগুলো, সেগুলোই এত অসাধারণ। এরপরে যদি গানে আসি, মানে দেখা যাচ্ছে যে খুব এমন কিছু মানুষকে নিয়ে তারা গান করছেন, একেবারে জীবনে পোড় খাওয়া, বঞ্চিত, দুঃখী কিছু মানুষের খুব সফট, সুদিং, টাচিং, প্যাশনেট গান, জীবনে কোনো ট্র্যাজেডি নিয়ে গান, আবার একই সাথে চরম প্রগ্রেসিভ রক কে। আর তাছাড়া আমার কাছে মনে হয় যে প্রগ্রেসিভ রক মিউজিক তার আকাশচুম্বী উচ্চতায় নিয়ে গেছেন ড্রিম থিয়েটার, এবং যাদেরকে পরবর্তীতে অনেক ব্যান্ড অনুকরণ এবং অনুসরণ করেছে। তো একটা ব্যান্ডের মধ্যে এত ভ্যারিয়েশন কিভাবে সম্ভব আসলে সব কিছুতে। সো সেই ড্রিম থিয়েটারের গান এখন আমরা শুনবো। প্রথমটা অবশ্যই সফট সুদিং একটা গান, খুব একটা ট্র্যাজেডি নিয়ে গানটা। তারপরে গানটা অ্যাজ ইউজুয়াল প্রগ্রেসিভ রক স্টাইলিশ ড্রিম থিয়েটার, টিপিক্যাল ড্রিম থিয়েটার। সো এনজয় দ্য সংস এবং SMS করতে থাকুন, সাথে আছি আপনারই পাশে। ফ্রেন্ড শুনছেন এই মুহূর্তে কাকে? আপনার নির্ঘুম বন্ধু আজকে আরেকবার। আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, শনিবার রাতের স্পেশাল আয়োজন। আপনি আছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM এর সাথে। একটা ভিন্ন রকম ড্রিমস অ্যাভিনিউ আজকে হচ্ছে। আমি যার নাম দিয়েছি বিপ্রদীপ, এবং নামই হচ্ছে তার পরিচয়। সেটা হচ্ছে আমরা একই আর্টিস্টের, একই সোলো আর্টিস্ট অথবা একটা ব্যান্ডের আমরা একেবারে ভিন্ন ধর্মী দুটো গান শুনছি। হতে পারে যে প্রথম গানটা খুব সফট সুদিং বা একটা জ্যাজি টিউন বা অথবা ব্লুজ ফরম্যাটে, এবং পরেটা হচ্ছে অথবা থ্র্যাশ বা প্রগ্রেসিভ রক কোনো নাম্বার, অথবা প্রথমটা হয়তো ক্লাসিক্যাল এবং পরেটা হচ্ছে একেবারে হয়তো সুফি ঘরানা। এরকম অনেক ভ্যারিয়েশন থাকতে পারে, এবং আমাদের সবার জীবনেই প্রচন্ড ভ্যারিয়েশন থাকে, প্রচুর বৈচিত্র্য থাকে। এই রৌদ্র, এই বৃষ্টি, এই আলো, এই অন্ধকার, এবং আমাদের সবার মানসিকতায়, চরিত্রে, এবং আমাদের সবার মানে যেভাবে আমরা বেড়ে উঠি, সবকিছু মিলে আমাদের জীবনের ঘটনা বলেও যদি আমরা পর্যালোচনা করি, আমার কাছে মনে হয় যে জীবনে এবং আমাদের পার্সোনালিটিতে সবার মধ্যে প্রচুর ভ্যারিয়েশন আছে, এবং কেউ হয়তো অনেক ভার্সেটাইল। একই সাথে দেখা যাচ্ছে যে পড়াশোনা প্রচন্ড ভালো, আর ওদিকে দেখা যাচ্ছে তিনি খেলাধুলায় ব্যাপক ভালো। আবার দেখা যাচ্ছে কেউ উল্টো, মানে পড়াশোনায় খুব খারাপ কিন্তু খেলাধুলায় খুব ভালো, খেলাধুলায় খুব খারাপ কিন্তু পড়াশোনায় খুব ভালো। এরকম অনেক ভ্যারিয়েশন থাকে। হয়তো এরকম পারফেক্ট অলরাউন্ডার খুব কমই থাকে, সে যাই হোক না কেন। সো আমাদের একদিন সত্যি তার প্রভাব কেন পড়বে না জীবনের এত বড় একটা
দর্শনের প্রভাব জীবন শোতেও পড়া উচিত, এখানে একটু ভ্যারিয়েশন থাকে একদিন। দ্যাটস ওয়াই দিস ইজ বিপ্রদীপ। একটু আগে আমরা শুনলাম ড্রিম থিয়েটারে সম্পূর্ণ দুটো গান। প্রথমটা ছিল খুব সফট সুদিং একটা গান, থ্রু হার আইজ আই এম লার্নিং অল অ্যাবাউট মাই লাইফ বাই লুকিং থ্রু হার আইজ। আর তারপরের গানটা ছিল ড্রিম থিয়েটারেরই আরেকটা গান, পুল মি আন্ডার, আরেকটা চমৎকার প্রগ্রেসিভ রক নাম্বার। আমাকে সিমি অনেকদিন পরে ফিরে এসেছেন, ভালো থাকুন, কাছে থাকুন, আর দূরে যাবেন না। সোহাগ জানিয়েছেন আজকে তো জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে জানিয়েছেন এরপরে হচ্ছে তার নামটা বোঝা যাচ্ছে না, টাইটেল ট্র্যাক শুনতে যাচ্ছেন রোমিও জুলিয়েট ড্রিম, ডায়ার স্ট্রেটস এর গান তিনি চাচ্ছেন এইরকম কনসেপ্টের ভেতরে। আর্টসেলকে শুনতে চান সাবিহা বিপ্রতীপে, এবং নির্জন আমাকে জানিয়েছেন পৃথিবীর পুরনো সে পথ মুছে ফেলে রেখা তার, পৃথিবীর পুরনো সে পথ মুছে ফেলে রেখা তার, কিন্তু এই স্বপ্নের জগৎ চিরদিন রয়, সময়ের হাত এসে মুছে ফেলে আর সব, নক্ষত্রের আয়ু শেষ হয়। জীবনানন্দ। আচ্ছা, জীবনানন্দে যে তাকে নিয়ে অনেক কথা বলেছি আমি বিগত 7 বছরের সাথে, আমার সবচেয়ে প্রিয় কবি যিনি, তার মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েশন ছিল অনেক ক্ষেত্রে। যেমন তিনি প্রচন্ড জীবনকে ভালোবাসতেন, জীবনকে ভালোবেসে মানে তিনি এই পৃথিবী ছেড়ে যেতে চান না, আরো অনন্তকাল বাঁচতে চান। পৃথিবীর সবকিছু, জীবনের ছোট ছোট ব্যাপারগুলোকে অদ্ভুত মায়ায় তিনি বলে গেছেন। সেই ঘাস ফুল, শহর কাশ, হোগলার বন, প্রত্যেকটা নাম না জানা পাখি, লতা গুল্ম, এত মমতা দিয়ে লিখেছেন, বোঝা যাচ্ছে যে জীবনকে কত প্রচন্ড ভালোবাসলে একটা মানুষ সবকিছুকে এত আপন করে ভেবেছেন, সামান্য কীট পতঙ্গকেও। সেই মানুষটা নিশ্চয়ই এই পৃথিবী ছেড়ে চলে যেতে চান না। অথচ আবার জীবনানন্দকে দেখা যায় প্রচন্ড নৈরাশ্যবাদী হয়ে, প্রচন্ড হতাশাগ্রস্ত হয়ে, জীবনের উপরে বিতশ্রদ্ধ হয়ে, সবকিছুর উপরে একেবারে একটা প্রচন্ড রকম পেসিমিস্টিক একটা অ্যাটিটিউড নিয়ে তিনি দেখা যাচ্ছে আবার ভিন্নধর্মী কিছু লিখছেন একদম পর মুহূর্তেই। এই আশায় দুলছেন, পর মুহূর্তে হতাশায় ডুবে যাচ্ছেন। জীবনানন্দ কিন্তু জীবন প্রচন্ড বৈপরীত্যে ভরা ছিল। যে মানুষটা কবিতায় এত নান্দনিকতা, এত লালিত্য এবং জীবনের প্রতি বা কোনো বিশেষ মানবীর প্রতি এমন ভালোবাসার স্বর্গীয় প্রকাশ যিনি ঘটিয়েছেন, এত শাশ্বত সৌন্দর্য যার প্রতিটা অক্ষরে শব্দে, অথচ সেই মানুষটার জীবনই ছিল খুব তীব্র ব্যথা, বঞ্চনা, ভালোবাসাহীনতা, দাম্পত্য অসুখের ভেতরে তার জীবনটা যাপিত হয়েছিল, সমগ্র জীবনটা। এবং তার জীবনও ছিল, তার কবিতা থেকে আরো বেশি বৈপরীত্য ছিল তার ব্যক্তিগত জীবনে। সো সব জায়গাতেই প্রচুর বৈচিত্র্য, বৈপরীত্য, বিপ্রদীপ। এরপর আমাকে জানিয়েছেন পারভেজ নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন যে অল দ্য বেস্ট টু ইউ পারভেজ, আশা করছি আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সজল আমাকে জানিয়েছেন যে সময় চলে যায়, ঝরে যায় বসন্তের দিনগুলো, এভাবেই যাবে চলে, 25 জানুয়ারি আজ তার জন্মদিন। সো আমাদের অনেক রেগুলার একজন বন্ধু সজল, হি ইজ রিয়েলি স্পেশাল অ্যান্ড স্পেশাল হ্যাপি বার্থডে টু ইউ। দিনটা অনেক ভালো কাটুক, শুধু দিন নয়, সমগ্র জীবনটাই। রিপা জানিয়েছে যে নতুন বন্ধু, এবং অর্থহীনকে আরও একজন ভোট দিলেন অর্থহীনের জন্য। আয়েশা জানিয়েছেন বয়হুড সিনেমা নিয়ে, আসলে অসাধারণ একটা সিনেমা, এবং তার এই মুভিটার হিরো বাই ফ্যামিলি অফ দ্য ইয়ার গানটা তার মন ছুঁয়ে গেছে, এবং প্রত্যেকটা গানই সুন্দর এই সিনেমার, এবং তারও ধারণা অস্কার এবার বয়হুড সিনেমাটাই পাবে। আচ্ছা, বয়হুড যারা দেখেননি এই জন্য আমি এই সিনেমাটা নিয়ে এখন হয়তো অনেকেই দেখবেন, এই জন্য এখন আমি কিছু বললাম না, সামনে বলবো। খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আছে যেটা শুনলে খুব মজা পাবেন আপনি, এটা অনেকেই জানেন না। বয়হুডের পিছনের গল্পগুলো, সেটা অনেক আরো কিছু পরে। আমার ধারণা অস্কার পেয়ে যাবে সিনেমাটা 22 ফেব্রুয়ারি, আর 1 মাসে পরে অস্কার অ্যাওয়ার্ড। তারপরে আমি কোন একটা দিন মুভি অফ দ্য উইক সেগমেন্টে বয়হুড সিনেমাটি নিয়ে করবো। এই সিনেমাটা আসলে একেবারেই ভিন্ন, অসাধারণ, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা সিনেমা। এটা নিয়ে আসলে কিছু না বললেই না। আপাতত আর SMS পড়ছেন, আপনাকে SMS করার নিয়মটা মনে করিয়ে দিই। বিপ্রদীপ ড্রিমস অ্যাভিনিউতে আপনি কোন আর্টিস্টের বিপরীতমুখী দুটো গান শুনতে চান এবং কোন দুটো গান তাও আমাকে জানাতে পারেন, এবং এই সাথে আপনার নিজের মনের যে কোনো কথা আমাকে জানান। প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। And now comes the king of variation, LRB or আয়ুব বাচ্চু। আমি সেই স্কুল লাইফ 4, 5, 6 থেকে যে ডাই হার্ড ফ্যান, এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে বৈপরীত্য বা বৈচিত্র্যের কথা যদি বলতে হয়, এবং বাংলাদেশের আর্টিস্ট যাদের কথা বেশি আসবে তার মধ্যে অন্যতম পরিধানযোগ্য হচ্ছে এলআরবি অথবা আয়ুব বাচ্চু। তিনি একাধারে সিরিয়াসলি মানে ব্লুজ গেয়েছেন, জ্যাজ গেয়েছেন, পপ, রক, ফাঙ্ক, হিপ হপ থেকে শুরু করে প্রগ্রেসিভ রক, অল্টারনেটিভ রক, থ্র্যাশিং নাম্বার, এত বেশি ভ্যারিয়েশন এবং সঙ্গীতের এতগুলো শাখাতে তার পদচারণা, এবং একটা এক্সপেরিমেন্ট করে একবার একটা আব্দুল আলিমের গান নিয়েও অ্যালবাম করেছিলেন। এবং আসলে আমার কাছে মনে হয় যে একটা সমগ্র সঙ্গীত জীবনে তিনি
এত কিছু নিয়ে নতুন কিছু করার প্রয়াস নিয়েছেন, সেটা আসলে আসলে মানে ঈর্ষণীয় এবং অনুকরণীয়, অনুসরণীয় তো বটেই, যে এত ভ্যারিয়েশন কিভাবে সম্ভব। ফর এক্সাম্পল, আসলে ব্লুজ ফরম্যাট নিয়ে বাংলাদেশে খুব বেশি মিউজিশিয়ান কাজ করে না, কিন্তু আমার একটা খুব প্রিয় গান আছে, যেটা গানটা অতটা পরিচিত একটা গান না, বাট আমি যদি আয়ুব বাচ্চুর সবচেয়ে 3-4টা পছন্দের গান বেছে নিতে বললে তার মধ্যে আমার কেন মনে হয় ওই গানটা রাখবো। সেটা হচ্ছে তার একটা ব্লুজ গান, পাখিরা কাঁদে সন্ধ্যা তারা ডুবে গেলে, কষ্ট অ্যালবাম ছিল গানটা। কি অদ্ভুত, অসাধারণ সুন্দর একটা ব্লুজ সং। আবার সেই মানুষটাই কেমন অল্টারনেটিভ রক করছেন, প্রগ্রেসিভ রক করছেন, আবার একই সাথে মানে হিপ হপও করছেন, মানে এত ভ্যারিয়েশন তার মধ্যে, ইটস রিয়েলি অ্যামেজিং। সো আমরা আয়ুব বাচ্চুর দুটো বিপরীতমুখী গান শুনছি এবং একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, শুনছেন এই মুহূর্তে আজকে, আর চলছে শনিবার রাতের স্পেশাল আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, যেখানে আজকেও স্পেশাল কিছু আমি চেষ্টা করবো সবসময় স্পেশাল কিছু দিতে। সেটা হচ্ছে যে বিপ্রতীপ নামের একটা কনসেপ্ট আজকে আমরা বের করেছি এবং সেটাই আজকে আমরা করার চেষ্টা করছি। একই আর্টিস্টের বা একই ব্যান্ডের দুটো গান হতে পারে। একটা গান হচ্ছে খুব সফট মেলোডিয়াস, পরের গানটাই হচ্ছে হয়তো অনেক থ্র্যাশিং, একটা হচ্ছে হয়তো জ্যাজ ফরম্যাটের, আর একটা হচ্ছে হয়তো থ্র্যাশ মেটাল, এরকম হতে পারে। একই মিউজিশিয়ানের মধ্যে কত ভার্সেটালিটি এবং কত ভ্যারিয়েশন থাকতে পারে, আমরা সেটাই দেখার, বোঝার, ফিল করার চেষ্টা করছি। ইটস কাইন্ড অফ ট্রিবিউট। একটু আগে ছিল এলআরবির গান এবং প্রথম গানটা ছিল হচ্ছে ফেরারি মন মানে না কোনো বাধা, একেবারে হৃদয় ছুঁয়ে কাত করে দেওয়ার মতো গান। এবং পরের গানটা ছিল হচ্ছে নীল বেদনা। একটা নীল বেদনাটা রিলিজ হয়েছিল, এটা এলআরবির নিজের কাছে বা আয়ুব বাচ্চু নিজের কাছে অনেক স্পেশাল এবং তার খুব ফেভারিট একটা গান নীল বেদনা। এটা হচ্ছে 1995 সালের একটা মিক্সড অ্যালবামে ছিল নীল বেদনাটা, এবং ওই সময়টা তো সেই ধরনের এক্সপেরিমেন্টাল কাজ খুব বেশি হতো না, এবং একটা চমৎকার আমার কাছে মনে হচ্ছে যে অল্টারনেটিভ নাম্বার, একদম ডিফারেন্ট একটা নাম্বার। হয়তো মানে এরকম গান খুব বেশিই নেই, লিরিক্সটা অদ্ভুত, একটা অদ্ভুত নগরের বোহেমিয়ানিজম গানটার মধ্যে আছে। সে যাই হোক, আমরা এরকম আরো ভ্যারিয়েশন আজকে দেখবো। এবং আরেকটা কথা সবাইকে মনে করে দিই, আমাদের কিন্তু SMS এর নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, এটা সবাইকে আরেকবার মনে করে দিচ্ছে যে এখন থেকে আপনারা কিন্তু 6969 নাম্বার SMS করবেন, নট 2323। আমি কিন্তু একবার ভুলে হয়তো বলেও ফেলেছি বা বলতে পারি, বাট এখন আমি আরেকবার সবাইকে মনে করে দিচ্ছি যে 6969 নম্বরে প্রথমে যা ছিল সেভাবে লিখবেন, আর এ স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে আপনি যা লিখতে চান তা লিখে পাঠাবেন 6969 or 6969 নাম্বারটাতে। নিয়াজ আমাকে জানিয়েছেন সেভিস গার্ডেনের গানে অনেক ভ্যারিয়েশন আছে, সো তাদের গান প্লে করা যেতে পারে, স্পেশালি টু বেডস এন্ড এ কফি মেশিন, অসাধারণ একটা গান। অ্যাফার্মেশন, তারপরে হচ্ছে নির্ভানা অ্যাবাউট এ গার্ল স্মেলস লাইক টিন স্পিরিট, এবং নির্ভানা কিন্তু অনেক কাভারও করেছে এবং আসলে এদের গানে অনেক ভ্যারিয়েশন আছে, এটা সত্যি। মেটালিকা নাথিং এলস ম্যাটার্স এবং সেন্ট অ্যাঙ্গার। নিপুণ আমাকে জানিয়েছেন যে পিঙ্ক ফ্লয়েডও থাকতে পারে, এবং যে গান দুটো তিনি শুনতে চান ভ্যারিয়েশনে আওতায় সেটা হচ্ছে আপিল অফ উইন্ড এবং মানি। আর আমাকে রিপা জানিয়েছে উত্তর থেকে শিরোনামহীন কিন্তু অনেক ভ্যারিয়েশন তাদের গানে আছে, বৈচিত্র্যময় এই ব্যান্ডটা, তাদের গানও রাখা যেতে পারে। বৃষ্টিবিলাস জানিয়েছে আর্টসেল এবং মেটালিকাকে রাখা যেতে পারে, আর গুড কনসেপ্ট। এবং থ্যাংক ইউ রিজভি আমাকে জানিয়েছে যাত্রাবাড়ি থেকে বয়হুড সিনেমাটা নিয়ে, অসাধারণ একটা সিনেমা রিচার্ড লিঙ্কলেটারের, আই মাস্ট সে আ মাস্টারপিস দ্যাট ইজন্ট কোয়াইট লাইক এনিথিং এলস, এক্স্যাক্টলি দ্যাটস দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রিসিয়েশন। মানে এই সিনেমাটা একেবারেই সিম্পল, মানে এর থেকে সহজ সিনেমা হয় না, এত ঘটনা কম বা এত একেবারেই নিরম, মানে কি বলা যায়, অনাড়ম্বর একটা সিনেমা, এবং ঘটনার ঘনঘটা নেই বা খুব জাঁকজমক নেই, বিগ বাজেটে কিছুই না, আসলে মেগাস্টার নেই, ওরকম তেমন কিছু না, বা খুব সিম্পল মনে হচ্ছে যে আমার। এবং এই সিনেমাটা দেখতে গিয়ে তো অসংখ্যবার মনে হবে যে আপনার নিজের জীবনটা আসলে দেখাচ্ছে, এই ঘটনা তো আপনার জীবনেও ঘটেছিল অসংখ্যবার, এটা মনে হবে। এমন কোনো মানুষ নেই যে বলবে না যে তার জীবনের কোনো না কোনো ঘটনার সাথে এই সিনেমার মিল খুঁজে পাননি। আপনি ছোটবেলায় আসলে এইগুলো আপনার সাথে হয়নি, এটা আপনি বলতে পারবেন না। আসলে সবার জীবনের গল্পই বলছে সিনেমাটা, আর কিছুই না, এতটাই সিম্পল এবং এতটাই সহজ, কিন্তু আমার অনেক গভীর, অনেক জটিল, অনেক জটিল সমীকরণও আছে সিনেমার মধ্যে। রিচার্ড লিঙ্কলেটার আসলে উনি একদম ডিফারেন্ট একজন ডিরেক্টর। রিচার্ড লিঙ্কলেটার হচ্ছে এমন একজন ডিরেক্টর যিনি কি চিন্তা করেন সেগুলো আসলে অন্য কেউ চিন্তা করে না। যেমন এমনও হয় আসলে উনি একটা সিনেমা 20 বছর ধরেও বানাতে পারেন, এরকম একজন মানুষ তিনি, মানে কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাটস অফ টু রিচার্ড লিঙ্কলেটার। আশা করছি তিনি বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ডটাও পাবেন। এবং সেই সাথে আমি SMS করে নিয়মটা আরেকবার বলেছি, তো নাম্বারটা চেঞ্জ হয়েছে। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে যে গানটা শুনতে চান বা যে কথাগুলো শেয়ার করতে চান নিজের, সেগুলো লিখে পাঠাবেন 6969 নাম্বারটাতে। তাহলে এখন ভ্যারিয়েশনে আমরা কার গান শুনবো বিপ্রতীপ কনসেপ্টে?
গানস এন্ড রোজেস, এই ব্যান্ডটা এমন একটা ব্যান্ড। অ্যাক্সেল রোজ এবং স্ল্যাশ, এই দুজনকে যারা চেনেন গানস এন্ড রোজেসের মেম্বার, দেখেন যে তারা কতটা বিচিত্র এবং অদ্ভুত এবং তাদের মধ্যে কত বৈপরীত্য। তো ঠিক তাদের গানও যে তার প্রভাব, ইভেন আমার কাছে মনে হচ্ছে গানের কথা বাদ দিন, ব্যান্ড মেম্বারদের কথা বাদ দিন, ব্যান্ডের নামটা একটু খেয়াল করুন, গানস এন্ড রোজেস, বন্দুক একদিকে গোলাপ আরেক দিকে। নামের মধ্যে এত বড় ভ্যারিয়েশন আর কার আছে? গানস এন্ড রোজেস। সো নামে যাদের একদিকে বন্দুক আরেকদিকে গোলাপ, তাদের গানে যে কত বৈচিত্র্য থাকতে পারে সেটা খুব সহজেই অনুমেয়, এবং সত্যি তাই। এবং সেটা আমি দুটো গান প্লে করছি এবং দুটো গানই আমার খুব পছন্দের। এবং প্রথম গানটা যখন শুনি আমার মনে আছে যে ওই গানের মধ্যে একটা শীষ বাজানোর মতো একটা জায়গা আছে, ওই জায়গাটাতে খুব মিউজিক ভিডিওতে নিশ্চয়ই যারা দেখেছেন যে অ্যাক্সেল রোজ খুব অ্যাট্রাকটিভ একটা, খুব তেমন সিরিয়াস কিছু না কিন্তু খুব অ্যাট্রাকটিভ একটা, খুব একটা সাপের মতো এঁকে বেঁকে গানটাকে মানে গাইছেন। মানে আমরা ইউনিভার্সিটিতে, আমি এবং আমার স্পেশাল আরেকটা ফ্রেন্ড ছিল, আমরা দুজনে এই গানটা দেখলে মানে খুব মুগ্ধ হয়ে তার সেই মুভমেন্ট এবং গানটা ফলো করতাম। আর এবং পরের গানটা যেটা একটা হার্ড রক নাম্বার এবং সুপার একটা নাম্বার, ওই গানটা শুনলে মনে হয় সব ছেড়ে ছুড়ে আসলে কি আছে সব ভেঙে চুরে তছনছ করে সেই প্যারাডাইস সিটিতে চলে যায়। সো লেটস এনজয় দ্য সংস পেশেন্স অ্যান্ড ফলোড বাই প্যারাডাইস সিটি। 1, 2, 1, 2, 3, 4. So friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আজকে আপনার নির্ঘুম বন্ধুকে, এবং আশা করছি আজকে রাতটা ভালো কাটছে। শীতের প্রকোপে নিশ্চয়ই বেশ কিছু শীতার্ত রাত আপনার কেটেছে, এবং শীতার্ত বিপন্ন মানবতার পাশে এই মুহূর্তে আমি আছি। যদি হৃদয়ের উষ্ণতা দিয়ে কিছুটা হলেও শীত দূর করা যায়। সময় এক্স্যাক্টলি এখন 12:46 এবং আজকে একটা ডিফারেন্ট ড্রিমস অ্যাভিনিউ হচ্ছে, এবং সেটা হচ্ছে যে বিপ্রতীপ নামে একটা স্পেশাল কনসেপ্ট আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। একই মিউজিশিয়ানের, একই আর্টিস্টের, একই ব্যান্ডের, একই সোলো সিঙ্গারের আমরা সম্পূর্ণ দুটো গান শুনছি এবং তার মধ্যে কত বৈচিত্র্য সেটা দেখে আমরা আহা বাহা এরকম করছি। যাই হোক, একটু আগে ছিল গানস এন্ড রোজেস, প্রথম গানে ছিল পেশেন্স, এবং ধৈর্য শব্দটা যেরকম খুব সুদিং একটু ওয়ার্ড, গানটা ছিল সেরকম সুদিং, অল ইউ নিড ইজ জাস্ট আ লিটল পেশেন্স। এবং তারপরেরটা প্যারাডাইস সিটি, উন্মাদনা মানে উন্মত্ত একটা গান। এটা মিউজিক ভিডিওটা দুর্দান্ত, আমার খুব পছন্দের। মানে কনসার্ট, মানে একটা স্টেডিয়ামে, ফাঁকা স্টেডিয়ামে প্র্যাকটিস করার মতো করে আসলে গানটা করা হচ্ছে। মানে মনে হচ্ছে যে আজকে বিকেল একটা, এবং আস্তে আস্তে দর্শকে খালি স্টেডিয়ামে জড়ো হচ্ছে, মানে সুপার একটা গতিশীল একটা মিউজিক ভিডিও। সে যাই হোক, এই মুহূর্তে বন্ধুদের কাছে একটু ফিরে যাওয়া যাক, তারা কি বলতে চান, কি কথা বলিতে তারা ব্যাকুল। আমাকে সজল জানিয়েছেন যে মাইলসের দুটো গান প্লে করা যেতে পারে, সফট ট্র্যাকের মধ্যে হতে পারে আশা নিরাশা এবং নীরবে কিছুক্ষণ, দুটো গানই চমৎকার। আসলে মাইলস অবশ্যই আজকে প্লে লিস্টে আছে, এবং যখন মাইলসের আমি একটু আগে গান চুজ করছিলাম যে কোনটা প্লে করা যায়, এবং আমি সেখানে গিয়ে আসলে মানে খেয়ে হারিয়ে ফেলছিলাম, কারণ সফট গানের ভিতরে দেখলাম এতগুলো গান প্লে করার মতো, আবার একটু ডিফারেন্ট সেখানেও এতগুলো, আসলে কোনটা করবো আসলে খুব, ওই যে জীবনটা আসলে দ্বন্দ্বময়, দ্বন্দ্ব সংঘাতে ভরা, আসলে লাইফ ইজ ফুল অফ কনফ্লিক্টস। সো দ্বন্দ্বমধুর আমাদের এই পদচারণা। এই দ্বন্দ্ব অবশ্য আমাকে 7 বছর ধরেই পেতে হচ্ছে। মানে প্রত্যেকটা সাথে যখন আমি গান প্লে করি, এটা না ওটা সময় থাকে খুব কম, কটা গানের প্লে করতে পারি, কিন্তু প্লে লিস্টে এক গাদা গানের জড়ো করি, এবং আমি শেষ মুহূর্ত পর্যন্ত নিজের মধ্যে একটা দ্বন্দ্ব দ্বিধা চলতে থাকে, নিজের মধ্যে একটা লড়াই চলতে থাকে, এটা না ওইটা, একবার মনে হয় এটা, আরেকবার মনে হয় ওইটা। কত এটা আসলে লিসনাররা হচ্ছে আপনি শুধু রেডিমেড প্রোডাক্ট। মানে আমার কাছে মনে হয় এটা যে কোনো আর্টের ক্ষেত্রে কথাটা সত্যি, যে আপনি শুধু ফিনিশড প্রোডাক্টটা, একজন অভিনেতার চূড়ান্ত অভিনয়টা যেটা আসলে ফাইনাল শটে ওকে হয়েছিল, সবচেয়ে ভালো শটটা, সেটাই আপনি দেখেন সিনেমাতে, নাটকে। এবং একটা সিনেমার হচ্ছে একেবারে রেডিমেড ফিনিশড সিনেমাটা আমরা দেখি, এবং তার পিছনে আসলে যে কত কষ্ট করতে হয়েছে, কতবার একটা দৃশ্য টেক করতে হয়েছে, এবং 50, 60, 70, 80 বার একটা দৃশ্য টেক করতে হয়, 99 বারও হয়, এরকম রেকর্ড আছে। সেগুলো আসলে আমরা দেখি না। বা একটা গান যখন আমরা শুনি, আসলে আমরা জাস্ট সিডিটা কিনি বা কোথাও কম্পিউটারে প্লে করি বা সিডি প্লেয়ারে বা হোম থিয়েটারে প্লে করি, আমরা একেবারে রেডিমেড ফিনিশড প্রোডাক্টটা শুনি, ভালো লাগে বা খারাপ লাগে সে যাই হোক না কেন। কিন্তু এটা যে আসলে কতবার অ্যাটেম্প নেওয়ার পরে কতবার রেকর্ডিং হলো, কতবার চেঞ্জ হলো, না কিবোর্ডের মিউজিকটা মনে হচ্ছে আরেকটু চেঞ্জ করা যেতে পারে, না ভোকালটা এখানে একটু লাউড কম হয়েছে আরেকটু বাড়ানো যেতে পারে, এরকম কত চেঞ্জ যে ঘষা মাজা হয়, এটা একমাত্র যিনি করে থাকেন তিনি বোঝেন। আমরা যখন ফিনিশড প্রোডাক্ট এনজয় করি, আমরা তার পেছনের চেষ্টাটা, কষ্টটা, সেটা আলটিমেটলি ভালো লাগে না খারাপ লাগে সেটা আমার কাছে বড় কথা মনে হয় না। এই যে একটা এর পিছনে যে আসলে ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, অনেক লড়াই, যুদ্ধ, অনেক রক্ত, ঘাম, অনেক কিছু মেশানো থাকে একটা সৃষ্টির পেছনে, সেই কথাটা আসলে কয়জন জানে? হয়তো সেই শিল্পী জানেন, এবং তার সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত থাকা কয়েকজন মানুষ জানেন। আর আমরা শুধু তার একদম ফিনিশড প্রোডাক্টটা দেখি এবং সেটা দিয়ে খুব হয়তো জাজ করি, ভালো লাগলে তো বাহাবা দেই, এবং খারাপ লাগলে রূঢ়ভাবে বলি যাতা হয়েছে, এবার একটা তীব্র সমালোচনায় হয়তো তাকে বিদ্ধ করি। কিন্তু
ওইটা হয়তো আমরা আসলে ভুলে যাই, এবং শিল্পের ট্র্যাজেডি হয়তো এটাই যে আসলে তার পেছনে যে কষ্ট, পরিশ্রম, অশ্রু, হাসি, কান্না, প্রতিটা দিন রাত্রির গল্প। ফর এক্সাম্পল, আমি একটা আসলে অনেক অন্য প্রসঙ্গে চলে যাই, তারপরে বলা লোকটা সামলাতে পারছি না। হুমায়ুন আহমেদের একটা ছোট গল্প ছিল, আনন্দ বেদনার কাব্য। সেখানে ছিল যে গ্রামের একজন স্কুল শিক্ষক, খুবই দরিদ্র, 3 বেলা হয়তো ঠিকমতো খেতে পারছেন, এবং তার মন সাহিত্য চর্চার দিকে, তিনি কবিতা লিখবেন, বই বের হবে, মানে এটা ভাবার কোনো কারণে তিনি অসাধারণ লেখেন, খুবই সস্তা দরের কিছু লেখা লেখেন, যেগুলো আসলে হয়তো মানে আপনি পড়লে এক লাইনের পরে দ্বিতীয় লাইনে যাবেন না, এত নিচু মানে সস্তা লেখা। কিন্তু তার আবেগটা আসলে খুব অসাধারণভাবে হুমায়ুন আহমেদ ওই গল্পটা ফুটিয়ে তুলেছিলেন, যে তার লেখা যেমনই হোক না কেন, সাহিত্যিক বিচারে তিনি হয়তো কিচ্ছু না, যাতা একজন লেখক, কিন্তু তার যে স্বপ্ন, মানে তার স্ত্রী খুব কষ্ট করে সংসারের ঘানি টেনে নিয়ে যাচ্ছেন, একমাত্র মেয়েটার দিকেও তার তাকানোর সময় নেই, মেয়েটা অসুস্থ হয়ে পড়ে থাকলে ওষুধ কিনে দেবার দিকে তার মন নেই, তার মন একটাই দিকে, এক সৃষ্টিশীল মানুষ তিনি, নতুন কি কবিতা লিখবেন, কিভাবে বই বের করবেন, কবে ঢাকা থেকে বইটা বের হবে, প্রচ্ছদ কেমন হবে, সবাইকে যখন বইটা দেবেন মানুষ কত প্রশংসা করবেন, তিনি এই স্বপ্নে বিভোর ওই মানুষটা। আমার কাছে মনে হয় আসলে সবসময় কেমন হলো, এটা ভালো না খারাপ, শিল্পের মূল্য এটা কেমন হয়েছে, এটাই আসলে সবচেয়ে বড় কথা আমার কাছে মনে হয় না। যদি আমরা সবসময় সেটাই করি, ভালো হলে অসাধারণ বলি, খারাপ হলে যাতা বলে ছুড়ে ফেলে দিই, কিন্তু আসলে ওই মানুষটার এর পেছনে যে স্বপ্ন থাকে, কষ্ট, পরিশ্রম, কত দুঃখ বেদনা, যেগুলো আমরা জানি না, হয়তো ওই যেমন সাহিত্যের কথা বললাম গল্পের, তার স্ত্রীর কত গোপন অশ্রু জলের সাথে ওই বইটার সাথে জড়িত। হয়তো বই ছাপানোর টাকা কোনো প্রকাশক পাননি, নিজের স্ত্রীর শেষ গয়না বিক্রি করে হয়তো বইটা প্রকাশ করেছেন তিনি, যে জীবন অন্তত একটা হলো বই বের করবেন মৃত্যুর আগে, সেই গ্রামের স্কুল শিক্ষক। হয়তো ওই বইয়ের প্রত্যেকটা পাতায় তার সেই স্ত্রীর একটা অব্যক্ত বেদনা প্রত্যেকটা অক্ষরে মিশে আছে। তার যে মেয়েটা শেষ পর্যন্ত চিকিৎসা করতে না পেরে মারাই গেল, সেই মেয়েটার শেষ বিদায়ের আগের সেই হাসিটুকু হয়তো প্রচ্ছদে মিশে আছে বইটার। বাট আমরা যারা আসলে পাঠক, বা আমরা যারা মানে এটার আসলে মানে আলটিমেট কনজিউমার, তার কতটুকু খবর আমরা রাখি, বা আমরা জানি, বা আমরা আসলে কতটুকু কেয়ার করি, আমরা শুধু মানে খুব রূঢ় বিচারকের ভূমিকা অবতীর্ণ হই, যে কি যাতা একটা হয়েছে, এটা এমন অখাদ্য মানুষ লিখতে পারে, সেটাই হচ্ছে আমাদের হয়তো ভূমিকাটা হয়ে যায় সবসময়। কিন্তু আসলে সেই মানুষটার ছোট ছোট স্বপ্ন যেগুলো জড়িত ছিল, হয়তো প্রতিটা দিন ঘুম থেকে উঠেই প্রথম যে কথা তার মাথায় আসতো, যে আমার এই গানটা নিশ্চয়ই একদিন এরকম হবে, আমার এই সিনেমাটা এরকম হবে, বা আমার লেখাই কবিতাটা, এই বইটা একসময় সবার কাছে পৌঁছে যাবে, আমার কাছের মানুষ অবাক হয়ে, মুগ্ধ হয়ে গর্ববোধ করবে আমাকে নিয়ে। কত স্বপ্ন থাকে আসলে। সত্যিকার সাফল্যই জীবনের আমার কাছে মনে হয় একমাত্র বড় কথা না, সেই সাফল্যের পেছনে যে লড়াই, যে যুদ্ধ, হয়তো একটা মানুষ ব্যর্থ হতে পারে, কিন্তু তার পেছনে তার যে যুদ্ধটা, যে স্পিরিটটা, যে ত্যাগ, কত কিছু মিশে থাকে। আমার কাছে মনে হয় আলটিমেটলি সে সফল হলো কিনা, জনপ্রিয়তা পেল কিনা, শিল্পের মূল্য বিচারে সেটা ভালো শিল্প হলো কিনা, তার থেকে অনেক বড়, অনেক মহৎ, অনেক মহান হচ্ছে সেই শিল্পের প্রতি তার নিবেদন, তার সাধনা, তার একাগ্রতা এবং তার ভালোবাসা, তার ত্যাগ। এবং সেজন্য পৃথিবীর সব সফলদের তো অনেকেই স্যালুট জানায়, আমি না হয় পৃথিবীর সব ব্যর্থ সাহিত্যিক, ব্যর্থ মিউজিশিয়ান, ব্যর্থ অভিনেতা, ব্যর্থ পরিচালক, সব ব্যর্থ মানুষদের জন্য একবার, যারা আসলে অনেক লড়াই করেছিলেন, যেহেতু তারা ব্যর্থ, তাদের সেই বীরত্ব কথা কেউ জানে না, কেউ খোঁজও রাখে না, এবং তাদের প্রতি একবার শ্রদ্ধা জানাচ্ছি। সেই গল্পগুলো আসলে আমাদের কখনোই জানা হয় না। আমার মনে হয় আমি অনেক দূরে চলে গেছি প্রসঙ্গ ছিল, আমি কোথায় ছিলাম এখন আমার নিজেরও মনে নেই, কোন প্রসঙ্গে যেন ছিলাম শুরুতে, এত কথা যে আসলো, কোন প্রসঙ্গে ছিলাম, কারো SMS ধরে এত কথা বলছিলাম, আমার মনে আসলাম অনেক কিছু বলতে গিয়ে আমি নিজেই খেই হারিয়ে ফেলেছি। আসলে কি প্রসঙ্গে যে এই প্রসঙ্গে আসলাম সেটা আমার আসলে মনে পড়ছে না, কেউ আমাকে SMS করে একটু আসল টপিকটা ধরিয়ে দিন, যে আসলে আমি কোন জায়গাতে ছিলাম। এটা আমার প্রায় হয়, আই এম সরি ফর দ্যাট। হ্যাঁ, সে যাই হোক না কেন, আমরা ছিলাম বোধহয় প্যারাডাইস সিটিতে, গানস এন্ড রোজেস। তারপরে কয়েকটা SMS পড়লাম, সজলের SMS পড়েছিলাম, এবং সজলের SMS এর পরে বোধহয় কোন প্রসঙ্গে যেতে 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 যেন আসলে আমরা মানে এখানে চলে আসলাম। সে যাই হোক, আসলে আমরা আবার SMS এ ফিরে যাই। আমাকে সিফাত জানিয়েছেন, সামনেই ক্রিকেট বিশ্বকাপ, কোন দলের সমর্থক আমি? আসলে আমি ফুটবলে যেরকম একেবারে অন্ধ ভক্ত, এবং ফুটবল আমার অক্সিজেন, যেরকম ক্রিকেটের প্রতি আমি অতটা দুর্বল না, কিন্তু ছোটবেলা থেকে না, ছোটবেলা আমি ক্রিকেটের প্রচন্ড পাগল ছিলাম। কেন এখন পাগল না সেটা আমার কাছে একটু ব্যাখ্যা করে সংক্ষেপে, সেটা হচ্ছে যে ক্রিকেটের উপর থেকে আমার মন উঠে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ক্রিকেট এখন আসলে একটা সস্তা, একটা খুব
কমার্শিয়াল একটা কিছু আসলে এটার মানে বিনোদন বা একটা মানে খেলা আসলে নেই। স্পেশালি টি-20 ক্রিকেট আসার পর থেকে এটা এখন হয়ে গেছে যে কত সস্তা বিনোদন দিয়ে বা বিনোদন মানে এটাকে একটা ভোগ্য পণ্যে রূপান্তর করে আসলে আয়োজক কমিটি, প্রত্যেকটা ক্রিকেট বোর্ড যেমন আয়োজক কমিটি, স্পন্সররা, বিভিন্ন মাল্টিন্যাশনাল কর্পোরেশন, তারা কারি ডলার কামাবেন, অর্থ কামাবেন, কিন্তু ক্রিকেটটাকে তারা একেবারে সিম্পলি একটা মানে ঝালমুড়ির ঠোঙা বানিয়ে ফেলেছেন তারা ক্রিকেটটাকে। মানে টি-20 ক্রিকেট ইজ নাথিং বাট ক্র্যাপ, বুলশিট, সিম্পলি। আই এম সরি টু সে দ্যাট। মানে আমার কাছে মনে হচ্ছে ক্রিকেটটা ধ্বংস করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে টি-20 ক্রিকেটে। কারণ স্পন্সর প্রতিষ্ঠানগুলো দেখছে, মাল্টি ন্যাশনাল কর্পোরেশনগুলো দেখছে, ক্রিকেট বোর্ডগুলো দেখছে যে সারা দিন ধরে 5 দিন ধরে আমার খেলার কি দরকার, আমি 20-40 ওভার ম্যাচ খেলে খুব অল্প সময়ের মধ্যে কোটি কোটি টাকা আমি নিজে মুনাফা করতে পারছি এবং মানুষ সস্তা চটুল বিনোদন পাচ্ছে। আবার প্লেয়াররাও ভাবছেন যে আমি 5 দিন ধরে টেস্ট খেলবো, ইনজুরিতে পড়তে পারি, কত এত ত্যাগ তিতিক্ষা কে করে সারা বছর ধরে। সেই সারাদিন ধরে ওয়ানডে খেলো, 5 দিন ধরে টেস্ট খেলো, তার জন্য এত কষ্ট, এত পরিশ্রম, এত প্র্যাকটিস, এত করার সময় কোথায় এখন? মারো মানে মাঠে নামো, ব্যাস মানে ধরো তক্তা মারো, পেরেকের মতো হয়ে গেছে ক্রিকেট খেলাটা। ছটফট 20-40 ওভার খেলে এক সন্ধ্যাটা কাটিয়ে দিলাম খেলার মাঠে একটা পিকনিক মুডে, এবং একটা ক্রিকেটটা এখন পিকনিক মুড, ফাঙ্কি একটা জিনিস। বেশ, তার থেকে আমি 5 দিন টেস্ট খেলে যে কষ্ট করবো তার থেকে অনেক বেশি কারি টাকা কামাচ্ছে, যার ফলে প্রত্যেকটা দেশে এখন টি-20 টুর্নামেন্ট হচ্ছে, সেখানে বিভিন্ন দেশ থেকে খেলোয়াড়রা যাচ্ছেন। আরে মানে ব্যাপারটা হয়ে গেছে আসলে লাস ভেগাস হয়ে গেছে। মানে আই মিন টি-20 ক্রিকেট এখন লাস ভেগাস, আসলে লাস ভেগাস অফ ক্রিকেট। এবং সবাই খুশি, দর্শকরা খুশি, খুব সস্তায় বিনোদন পাচ্ছে অল্প সময়। কে সারাদিন ধরে খেলা দেখে? সন্ধ্যার পর একটু ব্যাপক অফিস করে খুব বিনোদিত হলাম। স্পন্সররা খুশি, প্রচুর টাকা উঠে আসছে, ক্রিকেট বোর্ড খুশি, দেদারসে টিকিট বিক্রি হচ্ছে এবং ডাবল দামে। খেলোয়াড়রা খুশি, আগে 5 দিন খেলে যে টাকা পেতাম এখন মাত্র 2 ঘন্টা খেলে তার থেকে 20 গুণ বেশি টাকা পাচ্ছি। প্রত্যেকটা দেশে লিগ হচ্ছে, আমাকে খ্যাপে নিয়ে যাচ্ছে খেলতে, আমি খ্যাপ খেলার হচ্ছি, কারি টাকা কামাচ্ছি। দেশ প্রেম, দেশের জন্য টেস্ট খেলা, দেশকে নিয়ে যাওয়া, থোড়াই কেয়ার করি এসব দিয়ে কি হবে? সিম্পলি ক্রিকেট ইজ being spoiled by T20 cricket and those greedy voluptuous organizers and sponsors, definitely. এবং যার ফলে গত 6-7 বছরে দেখবেন প্রচুর খেলোয়াড় টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করছে, শুধু ওয়ানডে খেলছে বা শুধু টি-20 খেলছে। এবং এই ট্রেন্ডটা আগে এত ছিল না, এখন যতটা, কারণ টেস্ট খেলার তাদের দরকার নেই, বাট টেস্ট ক্রিকেট হচ্ছে অ্যাকচুয়াল ক্রিকেট। তারপর যদি আমি সংক্ষিপ্ত বিনোদনের কথা বলি, ওয়ানডে ক্রিকেট, কিন্তু what about that T20 cricket? So ক্রিকেট এখন আসলে একটা খুব মানে বাণিজ্যিক একটা ভোগ্য পণ্য। সিম্পলি আমার মানে আপনার সেই টয়লেট্রিজ আইটেমস বা খুব মানে গায়ে মাখা সুগন্ধি সাবানের থেকে বেশি কিছু মনে হয় না ক্রিকেটকে এখন আমার। এবং এটা একটা এক ধরনের অবক্ষয়িত ক্রিকেট আমার কাছে মনে হয়। দ্যাটস আমি এখন ক্রিকেটের ফলোয়ার আমি না। তারপরেও বাংলাদেশে খেলা হলে দেশপ্রেমের কারণেই মাঠে গিয়ে পর্যন্ত খুব উন্মাদনা করি, খেলা দেখি, সেটা এবারও বাংলাদেশের জন্য থাকবে। আর বাট একটা দলকে আমার ভালো লাগে, অস্ট্রেলিয়ার আমি ফ্যান, কারণ হচ্ছে যে এই একটা দলকে দেখি। এবং শ্রীলঙ্কার কথা বলতে হবে যে তারা আসলে টি-20 ক্রিকেটের এই জোয়ারি মানে কমার্শিয়াল হুজুগে নিজেকে মাতিয়ে দেয়নি। তাদের প্লেয়ার এখনও টি-20 ক্রিকেটে খেলতে না গিয়ে, খ্যাপ খেলতে না গিয়ে দেশের জন্য সেখান থেকে নাম কাটান। তারা এখনও দেশকে, ন্যাশনাল টিমকে গুরুত্ব দেন। অ্যান্ড হ্যাটস অফ টু মাহেলা জয়বর্ধন অ্যান্ড কুমার সাঙ্গাকার অ্যান্ড আদার গাইজ। শ্রীলঙ্কান ক্রিকেটারদের প্রতি আসলেই শ্রদ্ধা আমি অবনত হয়ে যায়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অস্ট্রেলিয়ান ক্রিকেটার, দে ডোন্ট গিভ আ ড্যাম শিট টু দিস টি-20 ক্রিকেট অ্যান্ড দিস খ্যাপ ক্রিকেট। তারা হচ্ছে সবে না করে তাদের দলের প্রতি কমিটমেন্ট, প্রফেশনালিজম, না তাদেরকে ঘরোয়া লিগে ভালো খেলতে হবে এবং সেখান থেকে তাদেরকে মানে জাতীয় দলে খেলতে হবে। কিন্তু হ্যাঁ, টি-20 ক্রিকেট তারা খেলছে, বিগ ব্যাশ হচ্ছে অস্ট্রেলিয়াতে, কিন্তু নিজের দেশে সেটা এমন না যে ওই প্রত্যেকটা দেশে টি-20 ক্রিকেটে খ্যাপ খেলে বেড়াতে হবে এবং ওয়েস্ট ইন্ডিজের টুর্নামেন্টে, ইন্ডিয়ান আইপিএলে, এখানে সেখানে মানে এটা অস্ট্রেলিয়ান প্লেয়াররা করছে না। তাদের যেটুকু অর্থের দরকার, হ্যাঁ তাদেরও যেহেতু সবাই আছে, তাদের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড সেটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিগ ব্যাশ করে দিয়েছে। কিন্তু সব দেশে খ্যাপ খেলতে তারা যাচ্ছে না, তাদের কাছে জাতীয় দলটা সবার আগে, ন্যাশনাল টিম সব কিছুর আগে। এবং অস্ট্রেলিয়া দল আমার সত্যি ভালো লাগে তাদের কমিটমেন্ট, তাদের ডিভোশন, তাদের প্রফেশনালিজমের কারণে। এবং আমার কাছে মনে হয় যে ফাইটিং স্পিরিট, যে জীবন যুদ্ধে যদি আপনি ইন্সপিরেশন নিতে চান, আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম থেকে সেটা নেওয়া উচিত। মানে শেষ পর্যন্ত মুহূর্ত, যার ফুটবলে যেটা জার্মানি দেখায় সেই ডাই হার্ড অ্যাটিটিউড, সেটা ক্রিকেট অস্ট্রেলিয়া দেখায়। এবং তাদের সেই নিবেদনের কারণেই আমি অস্ট্রেলিয়া টিমটা আমার ভালো লাগে। সো নিজের দেশ বাংলাদেশ তো অবশ্যই সবার আগে, এবং তারপর অস্ট্রেলিয়া, দ্যাটস দে আর মাই ফেভারিট টিমস। সে যাই হোক, আমি আবার SMS এ ফিরে যাচ্ছি। অবু শুনতে চান মেটালিকার গান, এই কনসেপ্টে শাওন আমাকে জিঞ্জিরা থেকে জানিয়েছেন নগর বাউল অবশ্যই থাকবে আশা করছি। আপাতত SMS এর নিয়মটা বলে দিই। প্রথমে আপনি রেডিও মানে শর্টেস্ট ভার্সন আর লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 নম্বরটাতে। এবারে আমরা আসলে মূল যে জায়গাতে ছিলাম, বিপ্রতীপ ড্রিমস অ্যাভিনিউয়ে বৈচিত্র্যময়
একজন শিল্পীর দুটো গান, বাপ্পা মজুমদার আরেকজন বৈচিত্র্যময় শিল্পী, তিনি রবীন্দ্রসঙ্গীতও গেয়েছেন, ধীরে হারাবি ঢেউ সাগর নতুন করে গিয়েছেন, অনেক মেলোডিয়াস গান করেছেন, আবার অনেক এক্সপেরিমেন্টাল কাজ করেছেন, অনেক ভেরিয়েশন তার মধ্যে আছে। সো আমরা তার দুটো গান শুনবো, বিপরীতমুখী দুটো গান, একটু পরে ফিরছি, সাথে থাকুন। ফ্রেন্ডস, শুনছেন আজকে আরেকবার শুনছেন ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের স্পেশাল আয়োজন। এই মুহূর্তে আপনি আছেন স্বপ্ন সড়কে, আপনি আছেন স্বপ্ন সারথীর সাথে। সো ডোন্ট ওয়ারি, হ্যাভ ফান। শুনছি আমরা একটা স্পেশাল এপিসোড ড্রিমস অ্যাভিনিউ, সেটা হচ্ছে বিপ্রতীপ। আমরা একই মিউজিশিয়ানের দুটো বিপরীতমুখী গান শুনছি এবং তার ফাঁকে ফাঁকে আপনার নিজের মনের কথা আমি শেয়ার করছি এবং আরও অনেক বিচিত্র বিষয় নিয়ে, যেমন শিল্প নিয়ে অনেক বিশাল এক ভাষণ দিয়ে দিলাম, তারপরে ক্রিকেট নিয়েও ভাষণ দিলাম, দুটো ভাষণ দিয়ে তারপরে দুটো গান শুনে আমি এই মুহূর্তে আবার হট সিটে। শুনছিলাম বাপ্পা মজুমদারের গান, প্রথম গানটা হচ্ছে স্বপ্ন বাড়িয়ে এবং তারপরে গানটা হচ্ছে ভাঙা গড়া। আর আমাকে এদিকে জানিয়েছেন রাকিব যাত্রাবাড়ি থেকে, থ্যাংক ইউ ভাইয়া আপনার অ্যাপ্রিসিয়েশনের জন্য। এবং তাহমিনা লিখেছেন, যেহেতু বিপ্রতীপ কনসেপ্টে গান প্লে করা হচ্ছে, তাই প্রতিবার প্রথমে নরম গান হচ্ছে, দেন তারপরে রক গান হচ্ছে। তা এটাও একটু উল্টে যাক না, প্রথমে রক গান তারপরে নরম গান। আমার কাছে মনে হয় তার থেকে এটাই বেটার, যে প্রথমে নরম থেকে তারপরে আস্তে আস্তে গরমে যাওয়াটা বেটার। আই থিঙ্ক উল্টাটা হলে অতটা এনজয়েবল হবে না, প্রথমে গরম তার থেকে নরমের থেকে। আমার কাছে মনে হয় যে মানে প্রথমে সুদিং, তারপরে সেখান থেকে একেবারে খুব থ্র্যাশিং একটা কিছু হলে বেটার হয়, মানে ধীর লয় থেকে। এবং আপনি যদি মানে উচ্চাঙ্গ সঙ্গীত শুনে থাকেন, সেখানেও দেখবেন, বা যে কোনো রকমের জ্যামিং সেশন ইনস্ট্রুমেন্টাল যদি শুনে থাকেন, দেখবেন যে প্রথমে খুব, যেমন রাগ সঙ্গীতে যেটা হয়, প্রথমে খুব দীর্ঘ লয়ে খুব অনেকক্ষণ ধরে সঙ্গত করে, তারপরে আস্তে আস্তে একটা আবেশ তৈরি করে, দেন আস্তে আস্তে মানে সুর তাল সবকিছু মানে একটা উঁচু পর্দায় চড়তে থাকে এবং শেষ পর্যন্ত কি একদম চরম একটা সাসপেন্সি ক্লাইম্যাক্সের মাধ্যমে একটা রাগমোচন হয়। তো মানে আমার কাছে মনে হয় যে আর্ট আসলে এটা একটা খুব বেসিক একটা কনসেপ্ট। সো স্মৃতি আমাকে জানিয়েছেন, সেটা হচ্ছে যে খুব চালাক বন্ধু স্মৃতি দেখা যাচ্ছে, তার কাছে মনে হয় আমি এরকম যতগুলো স্পেশাল এপিসোড করি, গতবার করলাম দ্বন্দ্বমধুর, এটা ছিল বিপ্রতীপ, আরো অনেক কিছু করেছি, তার কাছে এগুলো নাকি হচ্ছে ফাঁকিবাজির এক একটা মানে নিত্য নতুন কৌশল। কারণ এই শোগুলোতে নাকি আমার কিছু করা লাগে না, আমার কোনো সেগমেন্ট করা লাগে না, আমার তেমন কথাও নাকি বলা লাগে না, এটা হচ্ছে একটা আমার নাকি ফাঁকিবাজির কৌশল। আপনার খুবই উর্বর মস্তিষ্ক দেখা যাচ্ছে, ধরে রাখুন এটাকে, অনেক কিছু মানে প্রতিভা আপনার আছে, বোঝা যাচ্ছে। উর্বর মস্তিষ্ক যেহেতু অনেক কাজে লাগালে নিশ্চয়ই ভালো করতে পারবেন অনেক কিছুতে জীবনে। সিরিয়াসলি আমার মাথা আসে না যেটাকে কেউ এইভাবে ভাবছে, বাট কেউ ডিফারেন্ট ওয়েতে চিন্তা করছে। হ্যাটস অফ টু দ্যাট, আই লাইক ইট। এবং আরো অনেক SMS পাঠিয়েছেন, যেমন উর্মি নামের একজন ভালো কিছু কথা বলেছেন এবং জীবন সম্পর্কে শুনে ভালো লাগছে। আমি মোহাম্মদপুর থেকে উর্মি, থ্যাংক ইউ। আর SMS করার নিয়মটা সবাইকে মনে করিয়ে দিই, যদি আপনি কোনো গান শুনতে চান আজকের বিপ্রতীপ কনসেপ্টে, যদি কোনো নিজের কথা শেয়ার করতে চান, প্রথমে রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA এটা লিখবেন, স্পেস দিয়ে নাম ঠিকানা লিখে তারপরে কথাগুলো লিখবেন এবং পাঠাবেন 6969 নাম্বারটাতে। সো এবারে আমরা ভ্যারিয়েশনে এবং বিপ্রতীপ কনসেপ্টে কার গান শুনবো, যাদের মধ্যে আর কার মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে। মাইলস একটা ব্যান্ড, তাদের কথা বলতেই হয়, এবং অনেক SMS এসেছে মাইলসের গান প্লে করার জন্য। এবং মাইলসের গানে আসলে শাফিন আহমেদ বা মাইলস মানে অসম্ভব ভার্সেটাইল একজন শিল্পী তিনি, এবং ব্যান্ডটা অনেক ভার্সেটাইল বলতেই হবে। যেমন খুব ক্লাসিক্যাল গান, তার প্রবাদ তুল্য তার পিতা কমল দাস গুপ্তের গানগুলো নতুন করে গিয়েছেন একটা অ্যালবামে, কতদিন দেখিনি তোমায় শাফিন আহমেদ, সেখানে বোঝা যায় তার ক্লাসিক্যাল বেজে তার দখল কতখানি, এবং একই সাথে পপ রক ফিউশন মিক্স অনেক কাজ করেছেন। এবং মাইলসের ভ্যারিয়েশনের দুটো গান আমি প্লে করবো এখন, কিন্তু আসলে এতগুলো গান আসলে আমি বুঝতে পারছি না কোন গানটা প্লে করা যেতে পারে। সো দেখা যাক এই দুটো গান কেমন লাগে আপনার, একটু পরে ফিরছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন আপনার রুম বন্ধু আজকে, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM স্পেশাল এপিসোড চলছে বিপ্রতীপ, যেখানে আমরা বিপরীতমুখী একজন আর্টিস্টের বিপরীতমুখী দুটো গান শুনছি। এবং একটু আগে শুনছিলাম মাইলসের প্রথম গানটা ভুলবো না তোমাকে, এবং তারপরে একটা রিদম অ্যান্ড ফাঙ্কি জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন। এবং আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা স্পেশাল এপিসোডে আমি একটা দ্বিধা সংকটে পড়ি, যে সময় কম, প্রচুর গানে আমি প্লেলিস্টে যে কতগুলো আর্টিস্টের গান আজকে এনে জড়ো করেছি, এবং কিন্তু সময় দেখা যাচ্ছে ডেটটা অলরেডি বেঁচে গেছে। সো কথা কম, গান বেশি হবে। শার্লি অসাধারণ SMS পাঠিয়েছেন, থ্যাংক ইউ। আমি পুরোটা পড়তে পারছি না, আচ্ছা পরেই ফেলি, নাহলে মন খারাপ করবে। ভুলে যাবো এক জীবনে দেনা পাওনার সব ক্ষত, স্বপ্ন দেখার চোখের তারাই প্রিয় মুখের মতো, শুধু তোমার সকল প্রার্থনায় আমায় মনে রেখো।
তার উদ্দেশ্যে পৌঁছে দিলাম, যাকে আপনি লিখেছেন নিশ্চয়ই। রাকিব আখতারুজ্জামান ইলিয়াসের যে অনেকগুলো গল্পের নাম জানতে চেয়েছেন, চট করে যেটা মাথায় আসছে খোয়ারি একটা গল্পের কথা, এটা পড়ুন। আমার কাছে মনে হচ্ছে যে খুব অসাধারণ একটা গল্প এবং বর্তমান প্রেক্ষাপটে সব প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে খুব চিরন্তনভাবে যায় গল্পটা, খোয়ারি। মাহিয়া মেহজাবিন রিতা জানিয়েছেন আমাকে আজকে তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। এসএমএস করার নিয়মটা হচ্ছে প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে নাম ঠিকানা, তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরটাতে। পার্টস অফ দ্য ফলোইং গান প্রচুর ভ্যারিয়েশন, সো আমরা শুনে আসি দুটো গান, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। আর তাড়াহুড়ো করে কথা বলছি কিছু মনে করবেন না, সময় কম, গান বেশি প্লে করতে হবে, দ্যাটস দ্য অনলি রিজন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন যথারীতি রেডিও আমার 88.4 FM। শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ হচ্ছে এবং যথারীতি সেখানে আপনার নির্ভুল বন্ধু ইরাজি আছেন এবং একটা বিশেষ কিছু নিয়ে আজকে বিপ্রতীপ ড্রিমস অ্যাভিনিউ। আমরা বিপরীত ধর্মী দুটো গান শুনছি এবং এভাবে এগিয়ে যাচ্ছে। প্রথমে ছিল ব্ল্যাক, তারপরে ব্রায়ান অ্যাডামস, অর্ণব, ড্রিম থিয়েটার, এলআরবি, গানস এন্ড রোজেস, বাপ্পা মজুমদার, মাইলস, পোয়েটস অফ দ্য ফল অ্যান্ড হুজ নেক্সট। এসএমএস করতে থাকুন আপনারা কাদের গান শুনতে যাচ্ছেন এবং কোন কথাগুলো নিজে শেয়ার করতে চাচ্ছেন। প্রথমে আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরটাতে। এখন যার গান শুনবো, যে ব্যান্ডের গান শুনবো, এখন আসলে ভ্যারিয়েশন নিয়ে যদি কিছু বলতেই হয়, প্রথমেই যাদের কথা বলা উচিত তাদের মধ্যে হচ্ছেন তারা আছেন এবং তাদের নাম আমি বলছি না কারণ নাম বলার কোনো প্রয়োজনই নেই এবং এদের গানে আসলে বৈচিত্র্যের তো বৈচিত্র্যের মানে বৈচিত্র্য অন্য এরকম, ওই যে বলেন না জনারণ্য এরকম। সে যাই হোক, প্রচুর ভ্যারিয়েশন এবং তাদের অনেকগুলো ভোকাল ছিলেন, অনেকবার লাইন আপ চেঞ্জ হয়েছে এবং সব এক একজন ভোকাল এক এক রকম ভ্যারিয়েশন অ্যাড করেছেন তাদের দলটাতে, তাদের গানে, তাদের সুরে, তাদের কম্পোজিশনে, সব কিছু মিলিয়ে এবং কথা, বিষয়বস্তু সব কিছুই অনেক বৈচিত্র্যময় এই ব্যান্ডের গানগুলোর। এবং যেমন স্পেশালি আচ্ছা নামটা বলি, ওয়ারফেজ। আমি ওয়ারফেজ নিয়ে কথা বলছি। ওয়ারফেজের প্রথম একটু সফট গান হিসেবে যেটা আমি প্লে করবো সেটা কিন্তু আসলে এই সময় যিনি রেগুলার ভোকাল মিজানের গাওয়া না, বা আগে যিনি রেগুলার ভোকাল ছিলেন সঞ্জয়, তারও গাওয়া না। ওই সময়টাতে যিনি আরেকজন ভোকাল ছিলেন বাবনা, এটা হচ্ছে বাবনার গাওয়া এবং বাবনা একজন খুবই আমার কাছে খুব ডিস্টিংগুইশড এবং সফিস্টিকেটেড একজন সিঙ্গার মনে হয়, যার ভয়েসের সাথে তার গানগুলোর সাথে অন্য কারো মিল নেই এবং অনেক ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান ছিলেন, বেজিস্ট ছিলেন ওই সময় ওয়ারফেজের ইন দ্য ভোকাল। সো বাবনার গাওয়া একটা গান শুনবো এবং অসাধারণ এই গানটা। আমি যতবার শুনি ততবারই স্পেল বাউন্ড হয়ে যায় এবং তারপর আরেকটা নরমের পর একটা গরম গান থাকবে এবং সেরকম গান ওয়ারফেজের কমতি নেই, নিশ্চয়ই আপনি জানেন। সো এনজয় দ্য সং এবং জানান কি শুনতে চান, কি বলতে চান 6969 নাম্বারটাতে। হ্যালো ফ্রেন্ডস, শুনলাম আমরা রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের স্পেশাল আয়োজন ড্রিমস অ্যাভিনিউর স্পেশাল এপিসোড, বিপ্রতীপের স্পেশাল একটা ব্যান্ড, ওয়ারফেজের স্পেশাল দুটো গান, সবকিছু স্পেশাল ছিল। অবাক ভালোবাসা এবং তারপরে অসামাজিক, এবং এই মুহূর্তে শুনছেন আনস্পেশাল আমাকে। আমি যেহেতু সময় খুব বেশি বাকি নেই তাই আরও তো একটা গান প্লে করার চেষ্টা করি না হয়, কি বলেন? হ্যাঁ, সিস্টেম অফ এ ডাউন একটা ব্যান্ড, খুব পছন্দের একটা ব্যান্ড আমার, শুধু আমার না অনেকেরই, এবং এই ব্যান্ডের গান অনেক দিন শোনা হয়নি, আজকে তা ক্ষতিপূরণ দিচ্ছি। এবং সিস্টেম অফ এ ডাউনের গানের মধ্যে অনেক চেঞ্জ আছে অবশ্যই। প্রথম গান হচ্ছে লোনলি ডে, এটা হচ্ছে হিপনোটাইজ অ্যালবামের গানটা এবং গানটা আসলে বেশ একটা বিষণ্ণতা, নিঃসঙ্গতা, খুব একাকিত্ব আছে। সাচ এ লোনলি ডে শুডন্ট এক্সিস্ট, দ্য মোস্ট লোনলিয়েস্ট ডে অফ মাই লাইফ। এবং তার পরের গানটা হচ্ছে ইনকম্পেয়ারেবল টু এনি আদার সিস্টেম অফ এ ডাউন নাম্বারস অ্যান্ড দ্যাট ইজ টক্সিসিটি। সো এনজয় দ্য সং। একটু পরে ফিরছি। এসএমএস করতে থাকুন 6969 নম্বরটাতে, এখনো কিছুটা সময় বাকি আছে। So friends, I'm back again. শুনছেন আজকে আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। শুনছিলাম একটু আগে সিস্টেম অফ এ ডাউনের দুটো গান, তবে একটু একটা জিনিস আমি বলতে মিস করে গেছি এবং আমার মনে হয় সেটা না বলা আপনি বুঝতে পারবেন যে হাউ টু সংস আর ডিফারেন্ট। কম্পোজিশন কিন্তু খুব বেশি বৈপরীত্য ছিল না। আসলে একটা গানের আসলে ভ্যারিয়েশন শুধুমাত্র আমার কাছে মনে হয় যে মানে মিউজিক কম্পোজিশন বা সুরেই থাকে না, গানের কথাতে বা বিষয়বস্তুতে থাকতে পারে। একটা গান হয়তো খুব আধ্যাত্মিকতায় ভরা, একটা মানে খুব বিবাগী বোহেমিয়ানিজমের গান, একটা হচ্ছে হয়তো খুব একেবারেই খুব সুইট একটা লাভিং রোম্যান্টিসিজমে ভরা একটা গান। তো বিষয়বস্তুতে এবং গানের দুটো সাবজেক্ট, প্রথমটা ছিল একেবারেই ব্যক্তিগত দুঃখ গাথা থেকে একটা সাচ এ লোনলি ডে, দ্য মোস্ট লোনলিয়েস্ট ডে অফ মাই লাইফ। এবং পরের গান ছিল একদমই নাগরিক বিচ্ছিন্নতা এবং এই সমাজের বর্তমান রূঢ় বাস্তবতা, সব এরকম একটা থিম নিয়ে, টক্সিসিটি। সো আমার কাছে মনে হচ্ছে যে আসলে বক্তব্য বা বিষয়বস্তু নিয়ে বৈপরীত্যটা থাকতে পারে। সো সিস্টেম অফ এ ডাউনের গান দুটো ছিল আসলে লিরিক বা থিম অনুযায়ী টোটালি চেঞ্জড, সেই অর্থে বৈপরীত্য ছিল। এবার আমরা শুরু থেকে অর্থহীন অনেক শুনছিলাম, না হয় একটু অর্থহীনের জগৎ থেকে ঘুরে আসি, দেখি দুটো
দুটো রকম গান শুনে একটু পরে ফিরছি, সাথে থাকুন। So friends, welcome back for the last time tonight. শুনছিলাম অর্থহীনের আমার প্রতিচ্ছবি এবং চাইতে পারো টু। সময় একেবারেই শেষ এবং প্রত্যেকটা স্পেশাল এপিসোডের পরে যেটা হয়, অনেক গান প্লে না করতে পারার একটা অপূর্ণতা থেকে যায়। সো নিশ্চয়ই এরকম শো খুব তাড়াতাড়ি আরেকটা হবে, সেদিন নিশ্চয়ই যে রিকোয়েস্টগুলো রাখতে পারি নিশ্চয়ই এগুলো রাখবো এবং আর অনেক ভ্যারিয়েশনের ভরা গান থাকবে। তবে যাওয়ার আগে একটা অন্যরকম বৈচিত্র্য শুনি আমরা, সেটা হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীতের একজন বিখ্যাত শিল্পী যার নাম শুনলে রবীন্দ্রসঙ্গীতের কথা মনে আসে, তার কণ্ঠে একটা 15 দিনের গান কেমন লাগে সেটা একটু আমরা শুনতে পারি যাই। শুভরাত্রি জানাচ্ছি এবং আসলে আমি যাওয়ার আগে সময় শুভকামনা জানিয়ে যাই যেন আপনার জীবনটা এরকম বৈচিত্র্য ভরা না হয় যে একদিন সুখ, আরেকদিন দুঃখ, একদিন আনন্দ, আরেকদিন বেদনা। সব দিনগুলো যেন আনন্দের হয়, তার মধ্যে যেন বৈচিত্র্য থাকে। আজকে বাবার কাছ থেকে আনন্দ, পরের দিন মায়ের কাছ থেকে, এইভাবে বৈচিত্র্যটা হোক, সবসময় আনন্দ ঘিরে থাক। শুভরাত্রি। ও নদীরে